আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন ব্যবসায়ী এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুল করিম পলাশ চৌধুরী। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হেমায়তুদ্দিন মিশন ভাই কেমন আছেন? ঈদ মোবারক। জি, ঈদ আপনার মোবারক। একটু সাউন্ডটা একটু জোরে দিতে হবে, একটু স্লো শোনা যায়। এখন এখন ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আপনার কাছে আমার প্রথমেই আসলে প্রশ্ন যে দেশটা আসলে কে চালায়? দেশটা কি তারেক রহমান চালায় নাকি সালাউদ্দিন আহমেদ চালায়? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতাকে। আসলে এটা তো কনফিউজিং হওয়ার পেছনে আপনার এই প্রশ্নটাও মনে আসার পেছনের কারণটা হলো, আমি যতটুকু বুঝি সেটা হলো যে কি সালাউদ্দিন সাহেবের ইদানিংকার কর্মকাণ্ড। আর দ্বিতীয়ত যেটা সেটা হলো যে কি আপনি একটা প্রজ্ঞাপন বলি, গেজেট বলি, যেটা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন, এটা একটা দিক। আর পার্লামেন্টে উনি আগ বাড়িয়ে বাড়িয়ে সব প্রশ্নগুলোর তারেক রহমান সাহেবের পক্ষে বক্তব্য দিচ্ছেন, সেই জন্য মানুষের মনে একটা সংখ্যা তৈরি হয়েছে। দেশটা তারেক রহমান সাহেব চালাচ্ছেন, কিন্তু হয়তো নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে বা নেপথ্যে অনেক গল্প আছে দেশ চালানোর ক্ষেত্রে। সেগুলোতে আমরা ধীরে ধীরে যাবো আর কি। এখন আমি আপাতত এভাবে বলতে চাই না আর কি, অনেক কিছু না, ঠিক আছে, কিন্তু তারেক রহমান শপথ গ্রহণের পর থেকে আমরা দেখতেছি যে তার ভিতর কেমন যেন একটা সেলফ কনফিডেন্সের অভাব, এবং এবং বিভিন্ন বিষয়গুলো তিনি নিজেও ব্যাখ্যা দিচ্ছেন না যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। এবং তার হয়ে সালাউদ্দিন আহমেদ তিনি নিজেও সংসদে বিভিন্ন কথা বলতেছেন, স্পিকার রুল জারি করতেছেন, তাও তিনি শুনতেছেন না। এবং যখন বিএনপি ছিল বিরোধী দলে, মানে আওয়ামী লীগের আমলে, তখনও শুনতাম, আজকাল তো বিএনপির লোকজনের পাখা গজিয়েছে, যোগাযোগ তারাও করে না, আমিও করি না, বারাকে যোগাযোগ হতো। যখন তারেক রহমান লন্ডন থেকে স্থায়ী কমিটির মিটিং ডাকতেন, তখন বাংলাদেশের সবাই তো আপনার ওই যে জুমে যুক্ত হতো। তারেক রহমান থাকতো লন্ডনে, আর সালাউদ্দিন আহমেদ থাকতো শিলংয়ে, ভারতের। তো সেখান থেকে তিনি নাকি অনেক বলতেন যে না, এটা এভাবে না, এটা এভাবে না, এটা এভাবে না। তখন ওই বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্যরা নিজেরা একটু মানে মনক্ষুণ্ণ হতো যে উনি এত এত বেশি বোঝেন। তো তারপরে উনি দেশে আসলেন। দেশে আসার পরে একদম প্রক্সি প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের কাছে রাখেন, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয় সালাউদ্দিন সাহেবকে দেওয়া হলো। এবং সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যদি তাকে আইন বিশ্লেষণ করতে হয়, তাহলে আইনমন্ত্রী আছে কেন? আপনি আমাকে একটু বলেন। না, এগুলো অনেক কেনর উত্তর এখনো অমীমাংসিত। আমি তো বললামই যে এটা যেহেতু মানে আস্তে আস্তে তা মানে মানুষের একটা বডি ল্যাঙ্গুয়েজে যেরকম ধরা যায়, বিএনপির বডি ল্যাঙ্গুয়েজে আসলে বিএনপির অনেক কিছুই ধরা পড়ছে। এটা বিএনপির অপরিপক্কতা বা রাজনৈতিক কৌশল নাকি অপকৌশল, এখনো ঠিক বুঝতে পারছি না। তবে আপনার এই কথাগুলোতে তো তাদের যে শারীরিক ভাষা যেটা বলে, যে দলগত যে বিষয়টা, এটা তো বোঝা যাচ্ছে। আসলে সালাউদ্দিন সাহেবের এই ধরনের ভূমিকার কারণে বিএনপি, যতই তারেক রহমান সাহেবের সম্মতি থাকুক, তারেক রহমান সাহেব যতই মানে উনি চুপচাপ নিরিবিলি বসে আছেন। আচ্ছা, আমরা হাসিনার সময়ও দেখেছি যে হাসিনা সবাই চাঁদাবাজ, সবাই খারাপ, মানে আওয়ামী লীগের দলের ভিতরে সব মন্ত্রী দুর্নীতিবাজ, শুধু একমাত্র হাসিনা ভালো। মনে আছে আপনার? খুবই মনে আছে। এই এবং যে বলতো যে আপনি মানে আপনাকে একজনকে আপনাকে ভুল বোঝানো হয়েছে। আবার ভুল বোঝানো হয়েছে, তারপরে ওখানে তিনি খবর নিচ্ছেন, তারপরে অগ্নিকাণ্ড হলে প্রধানমন্ত্রী নিজে গণভবন থেকে মনিটরিং করছেন, ফায়ার সার্ভিস পাঠাচ্ছেন। এই যে একজনকে খুব বেশি গ্লোরিফাই করার ফলাফল, আমি ব্যাপারটা একেবারেই আপসেট ওই জায়গায় যে আমরা তো এই ঘরানার মানুষ। মানে অর্থাৎ একটু আগে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি তো যুক্ত আছেন, আপনি দেখবেন যে সেখানে আমি লিখেছি আমি কোন দলের, এখন পর্যন্ত আমি কোন দলের কর্মী বা চাকর নই। ইয়েস, রাইট, এইটাই। হ্যাঁ, তো এইটা আমি কোন চাকর। সুতরাং আমি এখানে বুঝিয়ে দিই, আমি তো ওইভাবে আমরা জাতীয়তাবাদ বলতে গেলে তো আমরা বিএনপি কে বুঝবো বা বিএনপি যে রাজনীতির যে কৌশলটাতে এখন যে চলে যাচ্ছে, কথাটা একটু কঠিন হলেও আমাদেরকে বলতে হয়। অর্থাৎ বিএনপির জন্মটা কেন হয়েছিল?
অর্থাৎ 1975 সালে আমরা ইতিহাস পড়ে যতটুকু বুঝতাম যে একদলীয় বাকশাল কায়েম করে রক্ষী বাহিনী কায়েম করার পর আওয়ামী লীগের শেখ মুজিবুর সাহেবের মানে শাসনকে দুঃশাসনে যখন পরিণত হয়েছে, যখন মানে কিশোরী যুবতীরা রাস্তায় অথবা বাড়িতেও নিরাপদে ঘুমাতে পারতেন না রক্ষী বাহিনীর জ্বালায়, তখন বাঙালি জাতীয়তাবাদের আবহাওয়া মানে ভারতের রাজনীতির সংস্কৃতি নিয়ে এদেশের রাজনীতি পরিচালিত হতো। কিন্তু যখন মানুষ একটা আমব্রেলা খুঁজছিল, যেটা অন্য রাজনৈতিক দলগুলো জাসদ চেষ্টা করেছে, কিন্তু জাসদের সেই চেষ্টাটা মানে ফলপ্রসূভাবে জনগণের কাছে জনপ্রিয় হয়েছিল, কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু সেটা ভেঙে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে। ঠিক তেমনি যখন 75 সালে শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করা হলো, তারপরে কিন্তু বাংলাদেশের মানুষ আরেকটা রাজনৈতিক আমব্রেলা খুঁজে পেয়েছে, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি। এখন বিএনপি সবসময় ছিল অ্যান্টি আওয়ামী লীগ, অর্থাৎ বিএনপির রাজনীতিটাই হলো এই দেশের গণমানুষের জন্য, মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগের কর্মসূচি পছন্দ করে না, ভারতকে পছন্দ করে না, তাদের জন্য ছিল নানান মত পথের মানুষ মিলে বিএনপি। এখন বিএনপি এখন যে জায়গায় চলে আসছে, বিএনপি আর এখন আওয়ামী লীগ যখন তাদের বক্তব্যগুলো এক কাতারে চলে আসছে, তখন আগামীকালকে কিন্তু বিএনপির পরবর্তী রাজনীতি তা থাকছে না। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে মানে তাদের রাজনীতির বয়ান তৈরি করা, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে সাফল্য এনে দিয়েছিল, যেটা আমরা স্মরণই করি, নেত্রীমোদের খালেদা ভারত থেকে আলাদা। কেন তিনি এইভাবে উনি দেশটাকে শাসন করতে পেরেছেন? কারণ ওনার একটা বরিষ্ঠ নেতৃত্ব এবং কণ্ঠ ছিলেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছি। তো ওনারা এই অ্যান্টি আওয়ামী লীগ এবং অ্যান্টি ভারতের বিরুদ্ধে গিয়ে যে বাংলাদেশের রাজনীতি তৈরি করেছেন, সেই রাজনীতি যখন এখন হারিয়ে যাচ্ছে, তখন আগামী কালকের রাজনীতি, আগামী পরশুর রাজনীতি বিএনপির জন্য কঠিন হয়ে যাবে। এখন যারা আবার নতুন প্রজন্ম যেটা তৈরি হচ্ছে জেনজি, তাদের জন্য এখন নতুন বয়ানটা কি আসছে, যে তারা বলছে যে এখন যদি বিএনপিকে বলা হয় বিএনপি রাজনীতি কি, বিএনপি রাজনীতি আওয়ামী লীগ যা বলছে তা, এই তো সোজা উত্তর এটা, আর তো কিছু নাই না। আর অন দা আদার হ্যান্ড আপনি আসেন যে এই জেনারেশনের কাছে প্রশ্ন যে তোমরা কি চাও, তোমাদের রাজনীতিটা কি? এনসিপির উপরে জামাত ভর করুক আর জামাতের উপরে এনসিপি ভর করুক, যাই করুক, আমরা জামাতকে নিয়ে এভাবে না বলি, আমরা 11 দলীয় জোটও যদি বলি, তারা বলবে আমাদের রাজনীতি সংস্কার। কোন সংস্কার? যে সংস্কারের পক্ষে 5 কোটি মানুষ ভোট দিয়েছে, আপনি খেয়াল করেন। তাহলে তারা তো একটা রাজনীতি মাঠে নিয়ে আসছে। রাজনীতি তো চলে বয়ানের উপরে। তারপরে হলো কি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে চাই, আমাদের উপরে কারো খবরদারি চলবে না, এটা হলো তাদের রাজনীতির এখন বয়ান। কিন্তু বিএনপির এখন আচার আচরণ সবকিছুতে মনে হয় না যে একটু ভারত ভারত গন্ধ গন্ধ, একটু সালাউদ্দিন সাহেবের আচরণ কেমন কেমন, এসালামের সাথে কেমন একটা যোগাযোগ, কেমন যেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে কি ভাবছেন। মানে আমি বলছি এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন, তখন দেখবেন যে তাদের কাছে এই যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ 71কে বাদ দিয়ে 71-এর উপরে স্থান দেওয়া, নিচে স্থান দেওয়া 24কে, আপনি একজন সাংবাদিক হিসাবে আমাকে বলুন, আজ পর্যন্ত কেউ বলেছে 24 71-এর উপরে বা কিছু? ভাই, একটা তো হলো স্বাধীনতা লাভ, আরেকটা হলো স্বাধীনতা ভোগ। আমরা স্বাধীনতা লাভ করেছি, স্বাধীনতা লাভ পৃথিবীতে একবারই হয়, যে দেশ, যে রাষ্ট্র, যে জাতি স্বাধীন হয় একবারই হয়। আপনি বরঞ্চ গায়ে পড়ে পড়ে ওইখানে যাচ্ছেন, তাহলে আপনার এই রাজনীতির বয়ানটা হতে ভুল। কোনটা? এই যে আপনি 24কে গায়ে পড়ে ইচ্ছাকৃত ভাবে আপনি 71-এর সাথে মিলিয়ে দিচ্ছেন, কিন্তু যারা 24 করেছে তারা কিন্তু এটা বলছে না, তারা কিন্তু বলছে না যে না আমরা 71 মানি না। তাহলে আপনার এই মানে বয়ানটা তো মার খাবে, কারণ জনগণ এটা চলবে না। আর আপনি যে আগুন নিয়ে সিনেমিনি খেলছেন এখন পর্যন্ত, আমি জানি না কালকে নাটকে কোনো পরিবর্তন হয় কিনা। তারেক রহমান সাহেব হয়তো এরকম একটা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, যে বলিষ্ঠ সিদ্ধান্ত, যে ঠিক আছে আমরা গণভোট, তারপরে আমাদের জুলাই সনদ, এগুলো হ্যাঁ আমরা সংসদে মেনে নিলাম। আমি বলতেছি আর কি, যে শেষ একটা আশা ওনাকে দিয়ে হতে পারে, যে ওনাকে গ্লোরিফাই করার জন্য, হ্যাঁ এখন মানে একটু টেস্ট করতেছে আর কি দেশের অবস্থা কি হয়।
না হলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা বলার কথা আপনি আমারে বলেন যে আমরা হ্যাঁ ভোট মানি না, এই গণভোটের ভিত্তি নেই, এই কথাটা বলার কথা। যারা ভোট চাইলো গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে, তারা যদি এখন এই কথা বলে তাহলে তারা কি সুস্থ আছে? নাই, তারা জনগণকে অসুস্থ করার জন্য এই বয়ানটা আনি হাজির করলো। আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত, আগামী 1 ঘন্টা পর কি হবে জানি না, এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা তারা টেস্ট করতেছে যে জনগণের ফালসটা কি, সব দিকের প্রতিক্রিয়াটা কি হয়। শেষ মুহূর্তে হয়তো তারেক রহমান সাহেব একটা স্টেপ মিলে নিতেও পারে। মানে এই টেস্টটা করে বিএনপির লাভটা কি? যারা 49% ভোট পেয়ে তারা ক্ষমতায় আসছে, আইসা তারা ওই 70% লোক হ্যাঁ ভোট দিছে, সেখানে তারা এই গণভোট বাতিল করতে চায়। যেই জুলাই না হলে আজকে তো ওই যে জামাতের শফিকুল আলম, তিনি সম্ভবত শিবিরের ছিলেন, এখন এমপি, তিনি বলছেন তাহলে তো তার ক্ষমতা থাকতো ভারতে। তাহলে মানে বিএনপি লাভটা কি? মাসুদ এটা ছিল শিবিরের সাবেক সভাপতি মাসুদ, এটা হলো বাউফলের এমপি হয়েছেন। আপনার কাছে দুইটা প্রশ্ন যে আসলে মানে বিএনপি কি আওয়ামী লীগ এবং ভারতের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই জুলাই সনদকে বাদ দিচ্ছে? এবং আমি আসলে বিএনপি লাভটা কি? এজেন্ডা যেখান থেকে আসুক মিশন ভাই, এটা দুঃখের বিষয়টা হলো এখানে আপনি আগে আমাদের এখানে মানে অর্থাৎ হাসিনার পতনের আগের যদি 3টা নির্বাচন আমরা ধরি, তাহলে এখানে ভারত বাংলাদেশের উপরে ছড়াছড়ি একটা ছড়ি ঘুরাতো, রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করত। কিন্তু এটা বিহাইন্ড দ্য সিন কিন্তু যুক্তরাষ্ট্র ছিল। যুক্তরাষ্ট্র কেন ভারতকে এই সুযোগটা দিত? ভারত যেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, চীন থেকে যেন বিরত রাখতে পারে, চীনের মানে বলয়ের ভিতরে যেন বাংলাদেশ না যায়। ওকে, এইটুকু তো ছিল সমীকরণ। যখন আপনার জুলাই 36-এর আন্দোলন হয়, জুলাইয়ের আন্দোলন হয়, তখন এই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগ সহ আর ভারত বিরোধী মানুষের যে মনোবাদ, এটা একটা সুতায় গাঁথা। ভারতের বিরুদ্ধে যে আন্দোলন আর হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এটা একই সুতায় গাঁথা। যার কারণে যখন হাসিনা পালাই গেল এবং ভারত তাকে আশ্রয় দিল, তখন আন্তর্জাতিকভাবেও ভারত প্রশ্নের মুখোমুখি হয়েছে, চাপে পড়েছে। যার কারণে আরো অন্যান্য যারা আছে শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র, তারা ভারতকে বলছে এবার তারা যেন একটা ব্যাকফুটে থাকে। তো ব্যাকফুটে থেকে তারা এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দিছে বাংলাদেশের সাথে এই নির্বাচনের সময় ইউনূস সাহেবের সাথে নেগোশিয়েট করার জন্য। কিন্তু পর্দার আড়ালে কিন্তু ছিল ভারত। অর্থাৎ ভারত আগে করতো সামনে ড্রাইভ করতো, প্যাসেঞ্জার ছিল আপনার ধরেন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাইভ করেছে এবারে নির্বাচনে। আর মানে আপনি যেন ওই কথাটা মানুষ যেন ওইভাবে বুঝতে না পারে, কিন্তু তার পারপাস গুলো সার্ভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে। বিহাইন্ড দ্য সিন, পর্দার আড়ালে ভারতই ছিল। আর এইখানেই হলো মূল আপনার শানে নজরুলটা। এইখানে এমন কিছু বিষয় মানে তাদের সমর্থন পেতে বা সমর্থন আদায় করতে বা সমর্থন কাজে লাগাতে, আপনি যেভাবে যে অর্থে যেভাবে বলুন, এই শর্তগুলো তাদের কাছে মৌলিক ছিল। যার কারণে আপনি দেখবেন যে প্রথম এসেই আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। দেখেন আরো অনেকগুলো কাজ ছিল। আপনি কেন আপনাকে শপথ নেয়ার 1 মাসও হয় নাই সরকার গঠন করার, 1 সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হলো। তার মানে আপনার কি এখানে কোথাও প্রতিশ্রুতি ছিল সরকারের? কোথাও কি অঙ্গীকার ছিল? জনগণ তো এটা আবার ভালোভাবে দেখলো। তারপর আসেন যেখানে যেখানে টাকার ইন্টারেস্ট, দেখেন তাদের বাংলাদেশ ব্যাংকে তারা ওইখানে মব সৃষ্টি করলো, সেখানে চেঞ্জ করলো 1 মাসের পূর্বেই, মানে 2 সপ্তাহের মধ্যেই। তারপরে আসেন আর অন্যান্য মামলাগুলো চলতেছে কোথায়? দুদকে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করা হলো। খেয়াল করেন, তাহলে আপনি খুব স্পর্শকতার জায়গাগুলোতে কিন্তু হিট করা হলো কেন? তাহলে এটাকে তার সাথে এবার আসে আপনার জুলাই সনদ গণভোট নিয়ে তোমরা যা পারো এটাকে যে কোনো ভাবে হোক, মানে বিএনপির প্রতি তাদের আবদার বলেন, চাপ বলেন, তাপ বলেন, কন্ডিশন বলেন, যাই বলেন, হয়তো এরকম কিছু ছিল না। হলে বিএনপিতে এরকম ভূমিকা নেওয়ার পক্ষের লোকই না, দলই না। কারণ যারা এই কথাটা বলে আসার পর যদি বলে যে আমরা তখন গণভোট যদি না মানতাম তাহলে নির্বাচন হতো না, তাহলে আপনি জনগণের সাথে এটা তামাশা করতে পারেন? এটা কি আপনার মানে বিয়ে বাড়ির খেলা যে আপনি মন চাইলো বললেন, মন চাইলো আপনি উঠে গেলেন? আরেকটা জিনিস মিশন ভাই বলি, যে সেটাটা হলো যে কি এখানে যে তারা যে আগুন নিয়ে খেলছে, এই আগুনটা নিয়ে খেলার কারণটা হলো আপনি দেখেন যে নির্বাচন কমিশনার এবং জাতীয় সংসদ সচিবালয়
যে মানে শপথের সময় যেই চিঠি নিমন্ত্রণ পত্র ছাপিয়েছিল সেখানে 2টি শপথ অনুষ্ঠানের কথা বলা আছে। আশা করি আপনি খোঁজ দিলে আপনিও পাবেন যে তাদেরকে সংসদ সদস্যদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছে 2টি শপথের জন্য। তাহলে 2টি শপথের জন্য দেওয়ার পরে ওখানে গিয়ে জামাত শুনতে পারলো বা 11 দল শুনতে পারলো যে বিএনপি একটা শপথ নিয়েছে, আরেকটা নিবে না, কিন্তু দাওয়াতটা দেয়া হয়েছে 2টা শপথের জন্য। এখন ওনারা বললেন যে আপনি দাওয়াত দিয়েছেন আমাকে, মানে পোলাও কোরমা 2টা দিয়ে খাওয়াবেন, বিরিয়ানিও খাওয়াবেন, তো কাচ্চিও দেন পোলাও দেন। তারা ওটা আদায় করে নিলেন এবং ওনারা নিয়ে যে তারা একটা শপথ নিবেন সেটা কিন্তু ওনারা একদিন আগেও বলেন নাই, না। সাডেনলি ওইখানে এবং announce করে। আপনি আরেকটু খেয়াল করেন যে আপনি যে কোথায় গিয়ে এখন সমস্যাটা হবে, অর্থাৎ যখন আপনি শপথ ওদেরকে পড়ালেন তাহলে একই ব্যক্তি নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করালেন বিএনপিকে এবং বিরোধী দলকে, তাহলে বিরোধী দলকে পাঠ করালেন 2টা, সরকারি দলকে পাঠ করালেন 1টা। এটা সংবিধানের কোন জায়গায় আছে? আর এটা যদি সালাউদ্দিন সাহেবের কথার মতো, বিএনপির কথার মতো যদি এটা অসাংবিধানিক হয়, তাহলে এই অসাংবিধানিক কাজ করার জন্য সর্বপ্রথম কার বিচার হওয়া উচিত? যিনি শপথ বাক্য পাঠ করাইছেন আর যারা নিমন্ত্রণ পত্র ছাপাইছেন, তারা তখন ভাবেন নাই কেন যে আমি যে দাওয়াত দিচ্ছি, নিমন্ত্রণ পত্র দিচ্ছি, এটা তো অসাংবিধানিক নিমন্ত্রণ পত্র, জাতীয় সংসদ সচিবালয় তো এই অসাংবিধানিক কাজ করতে পারে না। 1, 2, ওই নির্বাচন কমিশনার সাহেব নাসিরউদ্দিন, মিস্টার নাসির, তিনি কেন বললেন না থুক্কু আমার ভুল হয়ে গেছে, আমি 2টা শপথ পড়াইতে পারবো না? কেন বলেন নাই তিনি? তাহলে যিনি শপথ পড়েছেন তার অপরাধ আগে, নাকি যিনি শপথ পড়িয়েছেন তার অপরাধ আগে? তাহলে সে তো সাংবিধানিক পোস্ট, তাহলে আপনি সেটা ভাঙলেন কেন? তাহলে এই যে বলতেছি যে আগুনের চিমনি নিয়ে যত বিএনপি খেলবে এই কথাটা নিয়ে, ততই এটা নিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকবে আর তাদের মাইনাস পয়েন্টে যেতে থাকবে। আমাদের খারাপ লাগবে, আমরা হাজার হাজার ঘন্টা তাদের জন্য টকশো করে বিগত 10-12 বছর আমরা কষ্ট করেছি। এখন আমরা যখন এই কথা বলি তখন আবার বিএনপির বন্ধুদের খারাপ লাগে, তারা আমাদেরকে ওইভাবে আমাদেরকে ইয়ে করে, ট্রিট করে, গুপ্ত জামাত, আবার গুপ্ত জামাত, গুপ্ত দল। কিন্তু এই কারণে অনেক দুঃখে পড়ে আজকে আমি এটা দিলাম, আবার একটু দেখান। এই যে আমি ফোর্স দিলাম যে না, আমি তো আপনাদের চাকর না, কোন দলেরই চাকর না এখন পর্যন্ত, আগামীকালকে কি হবে সেটা আমি জানি না। এই যে আমি একটা কৈফিয়ত দিলাম, আমি একটা ব্যাখ্যা দিলাম, হ্যাঁ, যে আমার কাজ হয়েছে রাজনীতির একজন কর্মী হিসেবে, নগণ্য কর্মী হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি তৈরি করার একজন কর্মী, নগণ্য কর্মী। আপনি আমাকে বিএনপির সাথে মিলাচ্ছেন কেন? বিএনপির কথা আমার কথা তো এক হবে না। তখন যেরকম আওয়ামী লীগের কথা আমাদের কথা এক হয় নাই। এখন আমরা যেটা বলতে চাই এটা বিএনপি ভালোর জন্য বলতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তির পক্ষে বলতে চাই। কিন্তু এটা নিয়ে যত খেলছেন, এই যে সংবিধানের যতটা রফালা জফালা বাইর হচ্ছে তত বের হচ্ছে না। যেমন আপনি বলছেন, এই যে ওনারা বললেন যে সংবিধানের বাইরে এক কুয়া যাবে না, যাইয়েন না। তাহলে আপনি দেখেন এই যে সুপ্পু সংবিধান ভঙ্গ করে উনি সেদিন বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ঐতিহাসিকভাবে এটাই তো সত্য। কিন্তু আওয়ামী লীগ তো এই জায়গাটা সংবিধানে রাখে নাই। আওয়ামী লীগ তো সংবিধানে লিখে রাখছে শেখ মুজিবুর রহমান হলো স্বাধীনতার ঘোষক এবং জাতির পিতা। তাহলে আপনি যে ওই জায়গায় মানলেন, তাহলে তো আপনার ওই রাষ্ট্রপতি যেটা করতে, রাষ্ট্রপতি নিজে কিসের সংবিধানের রক্ষক? সে তো সংবিধান ভেঙে দিচ্ছে। তাহলে সে তো বলতে পারতো যে না, আমি এটা এখনো বলতে পারতেছি, যেটা একজন ইউনো, এক ভদ্র মহিলা, তিনি সে সাহসটা করেছিলেন যে আমি তো এটা অস্বীকার করি না, এটাতে ঐতিহাসিক ভাবে সত্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি বীরুত্তম এবং সেক্টর কমান্ডার, উনি প্রথম রিভোল্ট করেছিলেন। কিন্তু এটা তো সংবিধানে নাই। কিন্তু ওটা সংবিধানে নাকি, সংবিধান যখন হয়ে আসবে আমরা বলতে বাধ্য এবং স্বাচ্ছন্দ্য বোধ করবো। এখন বিনিময় কি হলো? আপনি তাকে স্ট্যান্ড রিলিজ করে দিলেন। বলেন আপনি তাহলে পরিবর্তনটা কোথায় হলো? তাহলে আওয়ামী লীগের যে সেন্টিমেন্ট বা যে ধারা, যে ধারক, যে বাহক, একই নৌকা একই ধারক বাহক যখন বিএনপি উঠে যায়, আমরা যাদেরকে নিয়ে এতদিন গর্ব করতাম তারা উঠে যায় এবং তাদের তৃণমূলের মনের কর্মীদের মনোভাব বোঝার চেষ্টা করেন। এই যে আজকে 2 জনকে বহিষ্কার করছে, 2টা ছাত্র দল, তারা গণভোটের পক্ষে বলার কারণে, এটা কোনো কথা? এটা কোনো কথা? কারণ তারা তো দলের যে নীতিটা ছিল সেই নীতির পক্ষে, তো তখন ওনারা বলতো যে না, প্রকাশ্যে বলে দিতেন যে না, আমরা এই গণভোট মানি না, আমরা হ্যাঁ ভোট মানি না। সমস্যা তো ছিল না। আপনি এই চতুরতার আশ্রয় নেন, এটা অপরাধ না। আর কেউ যদি রাজনীতি করার জন্য
রাজনৈতিকভাবে নিষিদ্ধ থাকার কারণে সে যদি গুপ্ত থেকে রাজনীতি করে সেটা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যায়। তো জনগণ এবং একটা বাচ্চা শিশুও তো এটা বোঝার মতো ক্ষমতা আছে। আপনি যখন ওরা বাঁচতে পারতেছে না তাদেরকে দলগতভাবে নিষিদ্ধ করছে, বিএনপি কে তো নিষিদ্ধ করে নাই, বিএনপি কে তো রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে নাই, তারপর তাদের নিবন্ধন তো নির্বাচন কমিশন থেকে বাতিল করার সাহস আওয়ামী লীগ দেখায় নাই। কিন্তু জামাতের তো বিরুদ্ধে তো তারা তা করছে। জামাতের বিরুদ্ধে তা করার কারণে জামাতকে অবশ্যই আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে, এবং এটা তখন আমরা তখনও বলছি যে জামাতকে এটা করা মানে জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া। তো জামাত আন্ডারগ্রাউন্ডে গেছে, আন্ডারগ্রাউন্ডে যাইতে হলে যতগুলো পার্টি করতে হয়, যেভাবে কৌশল অবলম্বন করতে হয়, এটা তো বিএনপির ভিতরে অনেক গেরিলা যুদ্ধ, মুক্তিযুদ্ধ যারা আছেন যেমন আমাদের সাদেক হোসেন খোকা ভাইরা, ওনারা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন রকমের মানে ছদ্মবেশের নিতেন না, এটা প্রত্যেক জায়গায় এটা স্বীকৃত। কিন্তু আপনি যে অপকৌশল নিলেন, আপনার ব্যাখ্যাটা কি? আপনি কেন সেদিন এই কথাটা বললেন? কেন আপনি আপনার অবস্থান পরিষ্কার করতে পারবেন? হারিস চৌধুরী তো গুপ্ত অবস্থায় মারা গেল, হারিস চৌধুরী গেলেন, কিন্তু আপনি তো আজকে ওনাদের কথা তো মনেই নেই আপনার। এই যে আপনি গুম আধ্যাদেশ যেটা জারি হলো, আপনি ওইটাকে মানে বাতিল করছেন, ওইটাও এখন সংসদে উঠাচ্ছেন না, বাতিল না, আপনি এখন উঠাচ্ছেন। আজকে মানে আসবে তামিনা, আজকে দেখেন ভাবি বলতেছে যে আমার স্বামীটা কোথায়, আমি সংসদে এটা জানতে চাই। তাহলে বিএনপির এত এত নেতা গুম হলেন, এখন সেটা আমি বুঝতেছি যে ভাবি বলতে ইলিয়াস আলী সাহেবের স্ত্রী ইলিয়াস আলী পত্নী, উনি আজকে পার্লামেন্টে বলেছেন গুমের বিষয়টা, যে আমার স্বামী কোথায় গেছে। তো উনি যখন এটা শুনে যে দলগতভাবে এই অধ্যাদেশটা এক মুহূর্তে পাশ হচ্ছে না, পরে হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আগামী কালকের মধ্যে তো আর হচ্ছে না, তো এটা তো ওনার হৃদয়ে একটা কান্নার সৃষ্টি। তাহলে এইটাতে যে ভারতের একটা নির্লক্ষ্য ছিল, কারণ ইলিয়াস আলী সাহেবকে গুম করছে কে? ভারত। তাহলে ভারতে যে গুম করছে, এই কারণেই এই ভাবির নমিনেশন পাইতে এত বেগ পাইতে হয়েছে, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আপনি দেখেছেন আমি ভাবির জন্য কতটুকু আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি যুদ্ধ করেছি, নাহলে তো ওরা যুদ্ধ করার কথা না। আজকে বুঝতেছেন যে ওরা যুদ্ধ করার কারণটা কি? কারণ ভারত চায় নাই যে ইলিয়াস আলীর পত্নী সেখানে রিয়া হোক, যার কারণে যারা ভারতের পারপাস সার্ভ করেছে লন্ডনে থেকে, কি করছে আল্লাহ জানে, তাকে নিয়ে ওনার প্রতিপক্ষ বানাই দেওয়া হয়েছে, তাকে উপদেষ্টা বানাই দেওয়া হয়েছে। তাহলে আপনার দেখেন, তাহলে ওনার আসল চ্যালেঞ্জ হওয়ার তো কথাই না। আমি তো বলছি ওনাকে নমিনেশন বাসায় নিয়ে দিয়ে আসার কথা, আমি তো এত শক্তভাবে সেটার অবস্থা নিয়ে। আমার তো মনে হয় এই ইলিয়াস আলী পত্নীর পক্ষে প্রথম আপনি অনলাইন মিডিয়াতে ঝড় তুলেছিলেন যে তাকে তার মনোনয়ন পেতেই হবে। অবশ্যই আমি এই জিনিসগুলোকে অনেক অনেক বারবার আমি জোর, আজকেও উনি কেন এটা বলে নাই, আজকে মানুষ সেটা বুঝবে যে কেন সেদিন আমরা আপনার টক শোতে বিভিন্ন শোতে এই কথাগুলো আমরা তুলে আনছিলাম। আজকে মানুষ সেটা অঙ্কে মিলাবে, 2 2 4 মিলাবে। আপনি দেখেন কেন নমিনেশন পাইতে মুশকিল, কারণ আজকে যারা যখন গুম অধ্যাদেশ এটাকে মানে আপনার করতে গড়িমসি করে, আর এটা তো নির্দিতে চলে যাওয়ার কথা, আপনি এটা করতে চান কেন? আমি খুবই অবাক হয়েছি আমি আসলে। পলাশ ভাই, কারণ কি একটু বলেন তো, মানে বিএনপি কি পাগল না? ওটাই আর কি, মানে হয়তো কোনো কিছু ভর করছে মাথার উপরে, হ্যাঁ, মানে হয়তো কোনো কিছুর মানে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, নির্দিষ্ট ওই সময়সীমাটা একভাবে পার করতে চায়, কিছু একটা এটার ভিতরে আছে যেটা হয়তো আমরা জানি, কিন্তু হয়তো এগুলো এখনই মিডিয়া বলার মতো সময় আসে নাই। সময় আসবে নিশ্চয়ই, সেটা আমরা বলবো। কিন্তু আমার কথা হচ্ছে আমাদেরকে আর একটু দেখতে হবে, দেখছি। কিন্তু আপনি যেটা বলছেন এটা তো স্বাভাবিক, কমন সেন্সের বিষয়। যেমন আপনি মানে বিচার বিভাগ স্বাধীনতা নিয়ে আপনি কথা বলেন নাই, একত্রিত হতে নাই, তো আবার সেই সাথে বিচার বিভাগ স্বাধীনতার সেই অধ্যাদেশ আপনি মানে রহিত করতে চান কেন, সংশোধন করতে চান কেন? সেখানে একটা শব্দ লেখা দিচ্ছে যে সরকার যদি উপযুক্ত মনে করে, এটাই তো নিয়ন্ত্রণ। সরকার যদি কাউকে উপযুক্ত মনে করে বিচারপতি হিসেবে সুপারিশ করতে পারবে, তাইলে কেমন হইল? তাহলে আর স্বাধীন সচিবালয় হয়ে লাভ হলো কি? আবার আপনি সব বলে যদি একটা অক্ষর যদি রেখে, তাহলে তো ওই শব্দটা পরিপূর্ণ হলো না। তাহলে আপনি কুমির লিখতে কুমি র দিলেন না, তাহলে কুমি হবে এটা। এই যে চতুরতার অংশ নেওয়া, আমি এটা বুঝতে পারছি। এবং তারেক রহমান সাহেব যে ব্যক্তিত্ব ধারণ করেন আমরা দেখি, তো ওনার কি একবারও কি মনে হচ্ছে না যে এটার কি জানি বলে, আমি এই যে মানুষ এই কথাগুলো বলতেছে, আজকে আপনি যার কথা বলেন মাসুদ, যে কথাটা বলে এই যে কথাটা শুনতে হয় যে আমরা রক্ত দিয়েছি বলে আপনারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, কেমন লাগে আপনি আমার বলেন? না, আব্দুল হান্নান মাসুদ হলো নোয়াখালী 6, এটা হলো আমাদের ওই বাউফলের মাসুদ।
শফিকুল ইসলাম মাসুদ সেও বলেছে, ইও বলেছে। হ্যাঁ, তো এই যে কথাটা সত্যিতে এই কথাগুলো তো ওনাদেরকে আরো শুনতে হবে, কারণ উনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ জয় করেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, মাঝখানে আর কোনো ইতিহাস নেই। মানে ওনার সরাসরি প্র্যাকটিক্যাল আর কনভারসেশন নাই বাংলাদেশের সাথে। তাহলে এই যে মানে ধরেন উনি বিদেশ থেকে অনেক অবদান রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখেছেন, কোনো সন্দেহ নাই। এগুলো নিয়ে আমরা বিতর্ক করবো না, করিও না। কিন্তু কথাটা হলো যে কি, আপনাকে কোন প্রেক্ষাপটে আপনি বাংলাদেশে এসেছেন, কোন প্রেক্ষাপটে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এই জিনিসগুলো তো ওনাকে ভাবায়, আমি মনে করি ভাবায়, উনি ভাবেন। কিন্তু যারা এটা করতেছে, এই চতুরতার অংশ নিচ্ছে, তারা কেন নিচ্ছে? এই যে প্রশ্নগুলো আপনারাই তো তৈরি করে দিচ্ছেন। বাংলাদেশের আগে আপনি কখনো শুনেছেন গ্রেজেট করে কেউ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আরেকজন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবে, এরকম কোন মানে নজির বাংলাদেশে আছে? আপনি গুগলে সার্চ দেন, চ্যাট জিপিকে জিজ্ঞাসা করেন, আমি তো জিজ্ঞাসা করছি, পড়ার চেষ্টা করছি, নাই হাসিনা ওই সিনিয়র যে সে চালা যেত, আর নাহলে ইলেকট্রনিক সাইন করতো। এই কথা আসলো কেন? আচ্ছা আসছে, এটা আপনি অলিখিত ভাবে বলেন, আপনার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট যে ঠিক আছে, এটাতে এটা আবার গেজেট হতে হবে কেন? কেন গেজেট হতে হলো? এটি তো মানুষকে ঘুরপাকের ভিতরে ফেলে দিল। তারপরে আপনার ত্যাগী নেতাদের যারা আছে, যে তাদেরকে আপনি যে স্পেসটা দিলেন না। এই যে ধরেন আপনি একজন আমাদের রবিউল ইসলাম সাহেব, আপনি যেখানে ওবায়দুল কাদের যাই হোক, যত ফেসিস্ট হোক যা হোক, তার তো একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। সে ওবায়দুল কাদের ছিলেন সড়ক সেতু মন্ত্রী, আপনি 3টা মন্ত্রণালয় তার কাছে দিয়ে দিলেন। মানে এটার ভিতরে কি মধুটা আছে, আমি ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা, বহুদিন গবেষণা করার চেষ্টা করতেছি, এখন আমার গবেষণার ফল আসে। বাবু গয়েশ্বররা কিছুই পেল না। এটা এরকম অনেকেই পায় না। আমার নোয়াখালীতে কেউ মন্ত্রী হলো না মোহাম্মদ শাহজাহান, না বরকতুল্লাহ বলু, না জয়নাল আবদিন ফারুক, না আপনার ওই যে মানে এইখানের কেউই একজন মন্ত্রী এই জায়গায় আসলো না। অথচ 5 বার এমপি হয়েছেন ওনারা প্রত্যেকেই। দলের জন্য ওনাদের ক্যারিয়ার তো আছে। এরপর আপনি যদি ইয়েতে যান, কি জানি বলে যে বাবু গয়েশ্বরচন্দ্রের কথা তো আপনি বললেন, হাবিবুর নবী খান সোহেল, আপনি এই যে মানে এই যে একটা ইয়ের ভিতরে পড়ছে, চক্রের ভিতরে, ঘুরে ফিরে এই চক্র থেকে বিএনপি উঠতে কিভাবে কি কৌশল অবলম্বন করে, আপনার কি মনে হয় যে হাবিবুর নবী খান সোহেলের মতো একজন ত্যাগী নেতা আমি আমার লাইফে এর আগে দেখি নাই। সে নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনার বিরুদ্ধে একাই আন্দোলন সংগ্রাম করেছে এবং এই পৃথিবীর রেকর্ড সৃষ্টিকারী 500-র মতো মামলা ছিল। আপনার কি মনে হয় যে তাকে এমপি পদে মনোনয়ন না দেওয়া, আলাল ভাই কোন নির্দিষ্ট একটা গ্রুপ বলে দিয়েছে এদেরকে কোনো মতে চান্স দেওয়া যাবে না? অবশ্যই, যা তারা তো এখানে এই প্রশ্নগুলোই তো আজকে এই জায়গাতে সবাইকে এনে দিচ্ছে যে সরকারটা কে চালায়। আপনার প্রথম প্রশ্নটাই এখানে আসলাম, আপনি মোয়াজ্জেম হোসেন আলালের কথা বলেন, আপনি এই জায়গাগুলোতে যদি আপনি যান তাহলে তো আপনি দেখবেন যে আপনি এখানে কি আমাদের এখানে মুক্ত রাজনীতির চর্চা হচ্ছে, মানে মুক্তভাবে একটা দল কি চলতে পারছে, না কোথাও দলটার পিছুটান আছে? যদি পিছুটান থেকে থাকে তাহলে সেটা কোথায়? কারণ এই কথাটা কেন আসতেছে, আরো জোরালো কথা, তারেক রহমান আসার 1 সপ্তাহ আগে উনি নিজেই তো বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেন যে আমার দেশে আসাটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে আবার কার নিয়ন্ত্রণাধীনের কারণে আপনি আসলেন? এই যে আজকে জামাতের কথা কেন, আমরা জামাতকে কি মানে উলুতুলু করবো না তো। এখন ওইটা বলতেছে একটা ফিক্সার দিচ্ছে, এটা নিয়ে সবাই বাহাবা দিচ্ছে, এটা তো রাজনৈতিক সৌন্দর্য ডাকছে। আপনি ওইটা দরকার নেই, আমার রাজনৈতিক সৌন্দর্য জায়গায় আছে। এখন ডাকছেন বসছেন, কিন্তু সেখানে গিয়ে কি জামাতের আমি সে বলছে অফলাইনে যে আসেন জুলাই সনদ নিয়ে আর আমরা বার্গেনিংটা না করি? এই জন্য ওইখানে আমি প্রশ্ন উঠাইছি যে দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু সেখানে আপনি আপনার আলোচনাটা জারি রাখেন, বিরোধী দলীয় নেতা হিসেবে আপনার অবস্থানটা জারি রাখেন, ডায়লগ জারি রাখেন। আপনার চা খাইতে গেছেন, আর এটা একটা ছবি মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন, এটা দিয়ে জাতির কি উপকার হলো? জাতির টেনশনে আছে গণভোট নিয়ে, জাতির টেনশনে আছে সংবিধান সংস্কার নিয়ে, জাতির টেনশনে আছে জুলাই সনদ নিয়ে। আপনি এই মুহূর্তে ওখানে চা খেয়েছেন আর আপনি গেছেন, আর ছবিটা দিলে জাতির সেন্টিমেন্টটা ওই জায়গা থেকে আসবে না, বরং এটা বিরোধী দলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া মানুষের তৈরি হবে। কারণ মানুষ নিজে এখন একটা দল, প্রত্যেক মানুষ নিজে একজন সাংবাদিক, তারা এখন আর সাংবাদিকতার জন্য কাউকে অপেক্ষা করতে হয় না।
কোনো অনুসন্ধানী সাংবাদিকতা দরকার নেই, মোবাইল একটা আছে, টিপ দিয়ে দেখেন অনেক কিছু গোপনে ওখান থেকে এমনি বের হয়ে যায়, বের করে দেওয়া হয়। তাহলে আপনি এই জিনিসগুলো জেনে শুনে আগুন নিয়ে খেলা করছেন কেন? এগুলো তো প্রশ্ন, এগুলো প্রশ্ন। এখন আপনার কথায় ফিরে আসছি, আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি কি হয়েছে, বিএনপি এর প্রশ্ন পুরো জাতির এটাই যে বিএনপি আসলে হয়েছে এটা কি? হয় হয়েছে যে কি তাদের একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে, ওই টাইম ফ্রেম পর্যন্ত একভাবে যেতে হবে, তারপর আরেকটা টার্নিং পয়েন্ট আছে, আরেকটা বাঁক আছে, সেই বাঁক থেকে আরেকটা পয়েন্টে যাবে, এরকম কিছু। আপনি দেখেন 1/11 নিয়ে আপনি যে কথাটা আসছে 1/11, এখন আপনি মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, মামুন খালেদকে গ্রেপ্তার করলেন, সব করলেন, সবার দৃষ্টিটাকে আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? ভারতকে বুঝাতে পারছেন যে ভারতের, হ্যাঁ ভারতটা মানে আমরা, কারণ 1/11 তো ভারত ঘটাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব। এখন আপনি এই কয়েকজনকে ধরে আপনি প্রমাণ করতে চাচ্ছেন না আমরা তো ভারতের সাথে আমাদের পুতুপুতু নাই, তো জনগণটা খাবে। আপনি হাদি হত্যাকারীকে ওখানে গ্রেপ্তার করাইয়া প্রমাণ করলেন যে ভারত তো আমাদের বন্ধু। এই যে হাদিকে নিয়ে এত কথা হচ্ছে, হাদির হত্যাকারীকে তো ভারত ছাড় দেয় নাই, আপনি আমার কথা বলছেন। তো এগুলো আপনি আগে হইলো না কেন? নির্বাচনের আগে হইলো না কেন? তার অবস্থার আগে জানার আগে হলো না কেন? এই যে এদিন একটা কথা আসছে না সোশ্যাল মিডিয়া, দেখলাম যে এখন আর যমুনার থেকে কারো কোনো মানে আবদার, অবদান, আন্দোলন, সংগ্রাম কিছু নেই। আচ্ছা কেন নাই এই যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? যেটা ইলেকশনের 2 দিন আগেও ছিল, এটা হঠাৎ করে কেন? কারণ এগুলো বিভিন্ন পকেট থেকে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ডিপ স্টেটের লোকজন এই এক এক দিন এক একটা দিয়ে ইউনূস সাহেবকে বিভ্রান্ত করতেন, চাপে ফেলতেন, মানসিক মেন্টাল প্রেশার, যার কারণে শেষ দিকে বলছে যে বাবা আমি চলে যাই, ছেড়ে দেবাকে দেবাছি। এটাই, এখানে তার কিছু না। তাহলে আপনি জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল দাবি দেওয়া পাওয়া সম্ভব নয়, তাহলে আপনি তার কাছে যান কেন? এখন নির্বাচিত সরকার, এখন যান না কেন? না মানে আমার প্রশ্ন হচ্ছে এর সঙ্গে কি বিএনপি জড়িত ছিল বা আওয়ামী লীগ জড়িত ছিল ডিবেটের সঙ্গে এই দাবি দেওয়ার বিষয়ে? অবশ্যই ছিল, অবশ্যই আওয়ামী লীগ তো জড়িত ছিল। আমি তো বললাম আমার ছিল বিভিন্ন অর্গানাইজেশন ছিল, কারণ বিএনপি বলেন আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ, যে কারণে সে প্রকাশ্যে অনেক কিছু আনতে পারে নাই। আর ধরেন আওয়ামী লীগের ঘরানা যারা সচিব আছে, উপর স্তরের যারা সরকারি আমলা আছে, তারা তো পুরো দমে তারা এগুলো নিয়ে খেলছে, মানে সরকার যেন স্টেবল হতে না পারে, সরকার যেন স্টেবল হতে না পারে। তো এটাতে যারা এখন বিএনপি থেকে মানুষের ইয়ে তো যাবেই, কেন যাবে? কারণ বিএনপি তো এটার বেনিফিশিয়ারি। এখন বিএনপিকে জনগণ ভোট দিয়ে বানাইছে ঠিক, কিন্তু কথাটা দিন শেষে তো বিএনপি দ্বারা লাভবান হয়েছে। দিন শেষে তো 5ই আগস্টের পরে বিএনপি বেনিফিশিয়ারি, বিএনপির নেতারা দেশে ফিরেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকে এসেছেন, জামাতও বেনিফিশিয়ারি, জামাতেরও তো নিবন্ধন ফিরে পেয়েছে, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, হ্যাঁ, এবং তারা সংসদের বিরোধী দলীয় নেতা হতে পেরেছে। সেখানেও আছে অনেক ফাঁসির আসামি যারা ছিলেন, রায় দণ্ডিত ছিলেন, তারা ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে পার্লামেন্টে বসেছেন। তো বেনিফিশিয়ারি সবাইকে এটা দায় নিতে হবে, কারণ বাংলাদেশের জনগণকে বলির পাঠা বানায় সবাই বেনিফিশিয়ারি হবেন তা হবে না। একটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলবেন আর সেটা মানে আপনার সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়ে বুঝাইতে চাইবেন একদম রাজনৈতিক সৌহার্দ্য। রাজনৈতিক সৌহার্দ্য থেকে আমি গায়ে দিব আমার যদি জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, আমার হ্যাঁ ভোট যদি বাস্তবায়ন না হয়, 14টা ছবি যদি মানে আপনার ওই শফিকুর রহমান সাহেব আর যদি তারেক রহমান সাহেব তুলে মানে সোশ্যাল মিডিয়ায় দেয়, দিন শেষে যদি আপনার জুলাই সনদ বাস্তবায়িত না হয়, এই ছবিগুলো দিয়ে জনগণ কি করবে আপনি বলেন আমাকে? এগুলো ভাইটাল প্রশ্ন, কি প্রশ্ন না? আমাদের দর্শক শ্রোতা যারা আছে তারাই সেটা বিচার করে দেখুক আমরা সেটা কোন অর্থে বলছি, আমরা দেশের পক্ষে না বিপক্ষে। আমরা কেন মুখে বলবো আমরা ঠিক আছে গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্রের সমালোচনা চাই, সব চাই। আচ্ছা আনিস আলমগীর সাংবাদিক, এটা হলো একটা বিশ্ব বাটপার, চরম বাটপার। শকত মাহমুদ সাংবাদিক না? অবশ্যই। তাহলে শকত মাহমুদের জামিনটা হয় না কেন? সে তো অনেকদিন ওনার ব্যাপারে সবাই বলে না কেন? আমার এই বক্তব্যটাকে, এই অংশটাকে আমি শকত ভাইয়ের জন্য এই এটাকে তুলেছি, দাবিটা তুলেছি। উনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। আবার তারেক রহমান কেন ওই বাটপারের ছোট করে হলো আপনি এই অংশটাকে দিবেন যে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। আমি চাই যে উনি জামিনে বেরিয়ে আসুক। ওনার যে ঘটনায় অভিযুক্ত রাষ্ট্রদ্রোহিতা বলে ওনাকে যেভাবে আটক করা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের নামে,
সে সময় তো রাষ্ট্র ক্ষমতায় ছিল না, বিএনপি ছিল না। তাহলে ইউনূস সাহেবকে উৎখাত করার ষড়যন্ত্রের অপরাধে ওনাকে কেন জেলে যেতে হলো? আবার বিএনপির বিরুদ্ধে যদি উনি কোনো ষড়যন্ত্র পেয়ে থাকে, তাহলে বিএনপি সেটা সাংগঠনিকভাবে ওনার উপর ব্যবস্থা নিয়েছে, আরো নিক, কোনো আপত্তি নেই। কিন্তু একটা বিশ্ব বাটপার আনিস আলমগীর যদি জামিন পেতে পারে, এবং প্রধানমন্ত্রী ফোনও করে ঈদের দিন, তাহলে ঈদের দিন ফোন করে শুভেচ্ছা বিনিময় করতে পারে। শওকত মাহমুদের কোনো অবদান নাই। এটা খেলা রঙের ঠং, মানুষ এগুলো সহজভাবে নিচ্ছে। মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের মাহমুদুর রহমান সাহেব, ওনার কোনো অবদান নাই। উনি এখন আপনাকে সংস্কার এবং সুন্দর একটা রাষ্ট্রের কথা বলার কারণে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনি ওনাকে এখন আর ডাকবেন না, পছন্দ করবেন না, ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন না? এটা কি হয়? ফরহাদ মাজার সাহেব, ওনার বক্তব্যগুলো, ন্যারেটিভ গুলো বিএনপির কখনো কোনো কাজে আসে নাই, এখন আর ওনাদের কথাগুলো আপনি নেবেন না, এটা কি হয়? এই যে প্রফেসর আলী রিয়াজের সাহেবের উদাহরণ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দেন নাই। আপনি কেন এখন, যদি সংসদে আমার এত আলোচনা করতে হয়, তাহলে গত 8 মাস, নির্বাচনের 8 মাস ঐক্যমত্য কমিশনে এত আলোচনার প্রয়োজন কি ছিল? এই যে এখন সালাউদ্দিন সাহেব বলে আমরা আবার উন্মুক্ত করব, বিশেষ কমিটি করব, আবার আলোচনা করব, আসুন। উনি যে বিরোধী দলের প্রতি আহ্বান জানায়, ওয়াই? জাতির জীবনের মানে সময়ের মূল্য নাই? যে আলোচনায় এত বছর, এত মাস হয়ে গেছে, হয়ে আমরা এক জায়গায় আসলাম, এখন আপনি তো প্রস্তাব করেছেন, সেটা তো রেকর্ডেড আছে যে একই দিন, আচ্ছা ঠিক আছে, গণভোট এটা সমাধান হতে পারে, জনগণ সার্বভৌম ক্ষমতা, জনগণের অভিপ্রায়ে সংসদ গঠিত হয়, জনগণের অভিপ্রায়ে সংবিধান পরিবর্তন হবে, গণভোট একদিনের জন্য আমরা দাবি জানাই, একই দিনে, এবং অতিরিক্ত খরচ হবে, টাকা বেশি খরচ হবে, এসবগুলোর কথা তুলেই তো বিএনপি তখন এটা, এবং বিএনপির প্রতি জনগণ আস্থা রাখছে, বিশ্বাস রাখছে, সরকারও, তৎকালীন সরকারও বিশ্বাস রেখেছে, একই দিন নির্বাচনের আয়োজন করেছে। এখন একই দিন আপনাকে এই সম্মানটা করা জাতির জন্য কি ভুল ছিল? আমরা তো বিএনপির এই অবস্থানকে মানে সমর্থন করে বক্তব্য দিয়েছিলাম, ইয়েস, বিএনপি কমিটেড রাজনৈতিক দল, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম জিয়ার আপসীর নেতৃত্বের দল, বিএনপি কখনো মানে তারা এই মানে তাদের ওয়াদা থেকে পিছপা হবে না। সুতরাং একই দিনে গণভোট হলে কোনো সমস্যা নাই, আমরা বলেছি তো। কিন্তু আজকে আবার আমাদেরকে এই কথাগুলো বলতে হয় কেন? আবার বলতে গিয়ে আবার গালি শুনতে হয় কেন? মানুষ কেন আমাদেরকে বলবে যে আমরা গুপ্ত, আমরা এখন কথা বল পাল্টাইছি, আমরা পদ পাই নাই, এইটা পাই নাই, এগুলো কেন আমাদেরকে শুনতে হয়? এই কারণে আমরা বলি, আমরা তো আপনার দলের চাকর না, আমি আপনার দলের কর্মী না, এই কারণে হই নাই কোনো দলের চাকর আর কর্মী, কোন দলে যোগদান করে নেই, এই মানে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত একটি কারণ। আপনি আমাকে বেঁধে রাখতে পারবেন না, তো আমি আপনার মতো করে কথা বলবো কেন? আপনার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা আসবে, আমার তো দলীয় শৃঙ্খলা নাই। আমি আমার মত যেটা আছে এটা আপনার পক্ষে যাওয়ার জন্য যা যা বলার তা করবো। আপনি আওয়ামী লীগকে এত পেয়ারে ভাবতেছেন কেন? ভাবতেছেন না যে আওয়ামী লীগ আপনাকে খুন করবে? আজকে সে শফিকুল ইসলাম মাসুদ তো একই কথা বলেছে যে হাসিনা বলছে যে আমার বিএনপির লোকজন আমার নেতাদের হাতে পায়ে ধরছে তাদেরকে ভোট দেওয়ার জন্য, আমরা ভোট দিয়েছি, আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছি, কিন্তু তারা এখন আমাদের সাথে বেইমানি করতেছে। ওই বিএনপির একজন সংসদ সদস্যকে কিন্তু দেখলাম এই কথাটার প্রতিবাদ করতে। তার মানে কি আপনারা আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন? তাহলে কোন শর্তে আওয়ামী লীগ আপনাকে ভোটটা দিয়েছিল? আওয়ামী লীগ এসে এখন কাকে মারছে? আপনি ভাবছেন মানে আওয়ামী লীগ এসে জামাতের উপরে ওই দিন চলে গেছে। কেমনে চলে গেছে জানেন? 11 মানে এই যে আপনার এনসিপির উপরে খরচ হবেন না, কারণ আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগ ওই পূর্ণমত্তা শক্তি নিয়ে ফিরে আসতে ওই পৃথিবী কিয়ামত হওয়ার পর আবার একটা পুনর্জন্ম আছে না, ওইটা লাগবে। আর যারা টাকা নিয়ে বিদেশে পালাই গেছে, এত আয়ুষী জীবন ফেলে শেষ বয়সে, এখন জীবন শেষ বয়সে এসে বাংলাদেশে আসিয়া আগুনে মাথা দেওয়ার কোনো দরকার নাই। তারা বড় জোর কি করবে জানেন? বিকাশে কিছু উদ্ভ্রান্ত আওয়ামী লীগের কর্মীরা আছে না, তাদেরকে বিকাশে কিছু টাকা দিবে, বিকাশের টাকা দিয়ে বলবে যে তোরা মিছিল একটা কর, ফটকা একটা ফুটা, ব্যানার একটা লই দৌড় দে, এগুলাই করবে। আর ব্যানারে আমার ছবি রাখিস, হ্যাঁ ওখানে ছবি রাখিস, এটা করে আমি অর্গানাইজ করছি, আমি ওইটা করছি, সেটা করছি, এই তাল বাহানা গুলো করবে। কিন্তু আমার কথা হচ্ছে বিএনপি হলো একটা সম্ভাবনাময় দল, যে দলের যে নেতা তারেক রহমান সাহেব যে পরিবারের হাত ধরে বাংলাদেশ সবসময় কিছু না কিছু পেয়েছে, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মানে এতটা
মানে আমি মনে করি না তত অবিবেচক তিনি আছেন। আমার মনে হয় ওনার স্মার্ট কোনো মুভ আছেন। স্মার্ট মুভটা আমরা দেখতে চাই, এটাও সেটা বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে ওনার স্মার্ট মুভটাকে আমরা বুঝতে চাই। এবং আমি মনে করি এটাও একটা কারণ হতে পারে, কারণ উনি এত ফালতু কথা বলতে পারবেন না বিধায় উনি অনেক কথা বলেন না। হ্যাঁ, হয়তো ওরা বলেন, উনি সহ্য করে শুনে যান। এই যে সহ্য করে শুনে যান, এটা ওনার একটা বিরক্তির কারণ, এটা ওনার একটা বিরক্তির কারণ। আজকে দেখেছি আমি পার্লামেন্টের ভিভিআইপি গ্যালারিতে বসে ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের বক্তব্য শুনছেন। আমি মনে করি এই প্রজন্মের এই মেয়েটার, হ্যাঁ, এই মেয়েটারও তো মানে একটা ইগোতে আত্মসম্মান বোধে লাগে যে তারা পার্লামেন্টে এই যে আমাদের দল নিয়ে এই আলোচনাগুলো করছে। কারণ উনি তো দেখে এসেছেন, জাইমা রহমান দেখে আসেন নাই যে এটার কি জানি বলে আমার বাবা রাজনৈতিক দল, আমাদের দল কি বলেছিল, আমার দাদি কিভাবে রাজনীতি করেছে। তিনি তো নিজেও তো একজন ব্যারিস্টার। তো এই যে একটা মানসিক চাপ, এই যে একটা মানসিক চাপ, এটা আপনি নীরবে নিবৃত্তে বসে থাকলেই সমাধান হবে না। তবে আমার কথা হলো, দিন শেষে বিএনপিকে বুঝতে হবে যে তারা কোনো না কোনো ভাবে এই গণভোটের আয়োজন বলি, জুলাই সনদ বলি, যত প্রক্রিয়া বলি, সব প্রক্রিয়া বিএনপি অংশগ্রহণ করেছে। আর বিএনপি যদি এটা না করে তাহলে দেখবেন আরো অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু। প্রফেসর ইউনূস সাহেবের কাছে যত ডকুমেন্ট আছে, যখন এগুলো নিয়ে ইগনোর করা শুরু হবে, সব ডকুমেন্ট একটার পর একটা প্রচার হতে থাকলে বিএনপির অনেক কিছুই বিএনপির মানে ফাঁস হয়ে যাবে একদম, মানে পুরো ঘটনা প্রক্রিয়া থেকে নির্বাচনের দিন পর্যন্ত অনেক গোমর ফাঁস হবে, অনেক ঘুমর ফাঁস হবে একদম। আমি তো বললাম, ঠিক তাদের শপথ পড়ানো থেকে শুরু করে এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত। তাহলে একজন রাষ্ট্রপতি চুপ্পু একটা মানে কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিয়েছে, ওইটার ভার বহন করতে কত কষ্ট হয়েছে। কিন্তু ইউনূস সাহেবও এক্সিস্টিং প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি যখন বলবেন, হ্যাঁ, তখন মানে সহ্য করার ক্ষমতা রাখেন, পথটা খোলা রাখেন। আপনারা আসিফ মাহমুদকে কেন জিজ্ঞাসা করেন? সে তো বলেই দিছে যে ডিপ স্টেট আমাদেরকে এটা বলছে। এখন বলা যায় আপনি ডিপ স্টেটের নাম বলেন, ডিপ স্টেট কি বা কারা, এটা তো সবাই জানে, আপনারা বের করেন। সে তো হিংস দিয়ে দিছে, বাইর করেন, মানে 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 তার কাছে কষ্ট করেন। কারা পলাশ ভাই, দর্শকদের জন্য একটু বলতেন, মানে ডিপ স্টেট কারা? দর্শক না, ডিপ স্টেট তো আপনি তো প্রশাসন, আমলা, সামরিক বাহিনীর একটা অংশ, তারপরে আপনার যারা ব্যবসায়িক আমলা, হ্যাঁ, যারা আপনার অর্থাৎ রাজনৈতিক ভাবে পর্দায় আর কি আপনার স্ক্রিনে খুব সক্রিয় না, যারা নেপথ্যে অনেক শক্তিশালী, রাষ্ট্রকে পরিচালিত করে, তারাই ডিপ স্টেট। এটার মানেই ডিপ স্টেট। এটা প্রত্যেকটা দেশেই থাকে, কিন্তু কেউ পজিটিভলি রোল প্লে করে, কেউ নেগেটিভলি রোল প্লে করে। কিন্তু আপনি দেখবেন রাজনীতিবিদদের অনেক নেগোসিয়েশন কিন্তু বেসামরিক মানে লোকদেরকে দিয়ে হয়, শিল্পপতিদের মাধ্যমে হয়, ব্যবসায়ীদের মাধ্যমে হয়। এই যে খালেদা হাসিনাদের ওনাদের অনেক নেগোসিয়েশন আব্দুল্লাহ আল মিন্টু সাহেব করেছে। আমি আপনাকে অনলাইনে বলি, ওই সেই আপনার 90-তে যান, 96-তে যান, হ্যাঁ, আপনি যান ওই সময়টাতে। সালমান এফ রহমান অনেক কিছু করেছেন, মানে অনেক কিছু থাকে আপনার, যারা কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে উনি এমপি, উনি মন্ত্রী, এটা দলের কর্মীরা চোখে দেখছেন, তারা মনে করছে বাবা আমার মন্ত্রী, আমার এমপির না কত পাওয়ার। আর সেই পাওয়ারের উপর আরেকটা পাওয়ার আছে, সেটা একটা ডিপ স্টেট, যাদেরকে দেখা যাবে না কোনো নেতার সাথে ছবি একটা তুলতে। এখন দেখেন না যে ছাত্র দলের মানে প্রেসিডেন্ট সেক্রেটারি গাড়ির পিছনে পিছনে দৌড়ায়, এখন গোসলে দৌড়াইলে এখন ছবি তোলে, ছবি একটা তুলে আবার তার ফলোয়াররা এটা পাঠায় বুঝাইতে চায় যে আমাদের নেতা কত বড় একটা পাওয়ারফুল। খেয়াল করেন আপনি। আবার ধরেন আমাদের কেউ কেউ আছে, তাদেরকে ডাকছে, হ্যাঁ, তারেক রহমান সাহেব ডেকে কথা বলছেন, এটা আবার পাঠাচ্ছেন। তারেক রহমান সাহেব এরকম অনেকের সাথে কথা বলেন না, দেখা গেছে 2 মাস 6 মাস 1 বছরও কথা নাই, তারা তাদের চেয়ে 1000 গুণ পাওয়ারফুল। দিস ইজ দ্য রাষ্ট্র, দিস ইজ দ্য ডিপ স্টেট। তাইলে তো আরেকটা প্রশ্ন এসে গেল, এই ডিপ স্টেট কি এখনো সক্রিয় আছে এবং সেই ডিপ স্টেটই মূলত ভারতের সঙ্গে যোগাযোগ করে সালাউদ্দিন সাহেবকে এগুলি করাচ্ছে? আপনি দেখবেন যে সালাউদ্দিন সাহেব কিন্তু নিজে খুব রাগ হয়ে যান এবং তিনি যে কোনো মূল্যেই হোক, মানে তার যে অধ্যাদেশগুলো তিনি রাখবেন, এগুলো তিনি রাখবেনই, যেগুলো রাখবেন না এর পিছনে হাজারো যুক্তি তৈরি করেন। তাহলে আমার প্রাথমিক ধারণা যে বিএনপি সবাই না, শুধু সালাউদ্দিন আহমেদই কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে তারেক রহমানকে ম্যানেজ করে তিনি চাচ্ছেন এই অধ্যাদেশগুলো বাতিল করে দিতে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এই ডিপ স্টেট দ্বারাই কি সেম ডিপ স্টেট কি সালাউদ্দিন আহমেদকে দিয়ে এগুলো করাচ্ছেন? আর দ্বিতীয়ত আপনি নিজেও বলেছেন বা আমি বিশ্বাস করি যে যে সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসতো, হয়তো সিট এদিক ওদিক হতো, বা এখনো নির্বাচনটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তাহলে বিএনপি কেন জনগণের উপর নির্ভর না করে এই সালাউদ্দিন সাহেব এবং ডিপ স্টেটের উপর নির্ভর করতেছে?
এটার একটা বিশেষত কারণ আছে, যে কি সেটা ওই যে তারেক রহমান সাহেবের দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করাটা এখানে একটা বড় একটা ভূমিকা রেখেছে। কারণ তারেক রহমান সাহেব যদি অন্তত 5টা বছর দেশে থাকতেন, কথার কথা ধরে নেন, মানে আওয়ামী লীগ পতন হওয়ার আগে, জেল জুলুম ভুলিয়া মাথায় নিয়ে, হ্যাঁ, উনি যদি বাংলাদেশ, তাহলে এমন কোন শক্তি নেই তারেক রহমান সাহেবকে দিয়ে, কোন ডিপ স্টেট নেই ওনাকে দিয়ে এরকম কোনো কাজ করাইতে পারত। কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, কারণ উনি বেগম জিয়ার সন্তান। আপনি খেয়াল করবেন, এখন উনি ওই জায়গাতে দীর্ঘ এই গ্যাপের কারণে, হ্যাঁ, অনেক কিছুই উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও হয়তো উনি করতে পারেন। আর শেষ দিকে এসে যখন ওনার মা অসুস্থ বা মৃত্যুসজ্জায়, তখন কিন্তু উনি এক ধরনের অসহায়ত্বের ভিতরে পড়ে গেছেন। ডিপ স্টেট কেউ কেউ সে অসহায়ত্বের সুযোগও নিতে পারেন। না হলে আপনি বুঝেন যে সাধারণভাবে আপনি বলছিলেন একটু আগে যে এটাতে স্বাভাবিক, কোন ডিপ স্টেট লাগবে না আমার, কোন ইন্ডিয়া লাগবে না আমার, একটা কথার কথা, ভারত লাগবে না, আমেরিকা লাগবে না, এমনি নির্বাচন হোক, জনগণ, আপনি দেখতেন তো বিএনপি তো এমনি ক্ষমতায় আসতো, এমনি ক্ষমতা। ওই যে আপনি যেটা বললেন সিটে দিয়ে খেতে হতো, সেটা আরেক কথা, কিন্তু বিএনপির ক্ষমতা আসার ঠেকানো যেত, মানে বন্ধ হতো না, বিএনপি আসতো ইনশাআল্লাহ। কারণ বিএনপি একটা কি করবো, এই যে বিএনপি যখন নির্বাচন, বেগম জিয়া মৃত্যুবরণ করার 1.5 মাসের মাথায় তো নির্বাচন হলো, মানুষের ভিতরে একটা আবেগ কাজ করে নাই করছে। তারপরে এত বছর মানে বিএনপি নির্যাতিত হয়েছে, মানুষের আবেগ কাজ করে নাই, করছে। সুতরাং বিএনপি কার উপর দরকার, কিন্তু ওই যে তারেক রহমান সাহেবের ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা এখানে ওনাকে মানে একটু অস্বস্তি বলি, অসহায়ত্ব বলি, যেটাই বলি, হয়তো ওনার ভিতরে সেটা কাজ করেছে, যার কারণে উনি অনেকের কথা শুনতে হয়েছে, পরামর্শ, মানে আমি বলি না যে ওনাকে কেউ অর্ডার করছে, ডিকটেট করছে, এটা না। এখন ওনাকে সালাউদ্দিন সাহেব যদি ম্যানেজ করে পারছেন, উনি 10টা কথা ওনাকে দাঁড় করাতে পারছেন, কিন্তু উনি যদি প্র্যাকটিক্যালি থাকতেন তাহলে তো উনি নিজ চোখে দেখতেন। আবার যেটা ওনার মাধ্যমে হাত হয়ে বিভিন্ন টেলিফোনের মাধ্যমে আমার কাছে যে তার বার্তাগুলো যেত, সেগুলো যে প্রত্যেকটা সঠিক ছিল সেটার গ্যারান্টি কি? পেছনের দিকে আসেন, সামনে আসেন, যার কারণে এই জিনিসগুলোর কারণে উনি অনেকগুলো জিনিস উনি নিজের ভিতরেও চিন্তা করছে যে এখন তো একটা ক্রুশিয়াল মুভমেন্টে উনি তখন পড়ে গেছিলেন। দেখেন যে ওনার সাথে যে এক্সক্লুসিভ একটা মিটিং লন্ডনে আপনার প্রধান উপদেষ্টার হয়েছিল, কাউকে সেখানে রাখা হয়নি লাস্ট 45 মিনিটে। আপনি কি মনে করেন সেখানে 45 মিনিটে মানে খুবই মানে রাজনীতিকে খুবই আরামায়েশের কথাবার্তা হয়েছে? অবশ্যই না। তাহলে ইউনূস সাহেবের সাথে যে কথাগুলো হয়েছে সেটা ইউনূস সাহেবের কাছে সেটার তথ্য আছে। এখন ইউনূস সাহেব যখন আবার এটা বিদেশি মিডিয়াতে বলা শুরু করবেন, তখনই দেখবেন যে কি এই আস্ফালনগুলো থেমে যাবে। এখন অনেকে হয়তো ভরসা দিচ্ছেন যে আওয়ামী লীগ তাদের সাথে থাকবে, তাদের সাথে মাঠে ঘাটে যুদ্ধ করবে, তাদের সাথে মানে 11 দলীয় জোট এনসিপি কে মোকাবেলা করবে, পারবে না। এটাই বলতেছি যে এই যে মেজর যে রিফর্ম গুলো, বিশেষ করে আপনি বলেন গুম প্রতিরোধ অধ্যাদেশ খুবই সেন্সিটিভ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, মানে গভর্নর ইচ্ছা মতো নিয়োগ করবো, এবং দুর্নীতি দমন কমিশন। আপনি যখন আপনার পছন্দের মহাপরিচালক নিয়োগ দিতে দুর্নীতি দমন কমিশনে, তার মানে ইচ্ছা আপনি দুর্নীতি করবেন। তো এই বিষয়গুলো এই নিকট ভবিষ্যৎ জনগণ কিভাবে নিবে বলে আপনি মনে করেন? জনগণ নিবে না তো, কারণ আপনার এটা নিত যদি আপনার একটা ওই হ্যাবোট না থাকতো। এখন হ্যাবোট হওয়ার কারণে ওখানে তো 5 কোটি মানুষ ইনভলভ হয়ে গেছে অলরেডি, ওখানে তো 5 কোটি মানুষ ইনভলভ হয়ে গেছে ভাই। 5 কোটি মানুষ তো সোজা অঙ্ক না, এই 5 কোটি থেকে 10 কোটি হবে। এখন আমার কথাটা হলো মানুষ তো এটাকে স্বাভাবিক নিবে না, নিত যদি এই গণভোটটা একই দিনে না হতো, আর গণভোটে যদি ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণ না থাকতো। আমরা বিএনপিকে শুধু এটাই বোঝাতে চাচ্ছি, ভাই ক্ষমতা চিরস্থায়ী না। আজকের এই সংস্কারটা করলে কালকে আপনি বিরোধী দলে গেলে আপনারও কাজে লাগবে। আপনি সার্চ কমিটির মাধ্যমে তখন আপনার ইয়েতে দুদকের কমিশন নিয়োগ হবে, আপনার বিরোধী দল এবং প্রধানমন্ত্রী মিলে কমিটি যেটা হবে সেটা দিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে, এটাই বলা আছে সংস্কারে।
বুঝছেন? তাহলে এটা আজকে আপনি কেন ধরে নিচ্ছেন যে আপনি সারা জীবন আপনি ক্ষমতায় থাকছেন? না, আপনি আগামী দিনের জন্য আপনার জন্য কিছু রাখেন না। আপনি কেন পরপর 10 বছর যে মেয়াদের প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, আগে আপনি 10 বছর থাকেন না আল্লাহর রহমতে। সমস্যা নাই তো। তারেক রহমান সাহেব 10 বছর থাকার পর 15-11 বছরের মাথায় আল্লাহ ওনাকে হায়াত দেখ, আল্লাহ ওনাকে যখন নেখায়াত দান করবে 11 বছরের মাথায় তখন এটা ভাবা যাবে। আর তখন 11 বছর আস্তে আস্তে আপনার মেয়ে, ওনার স্ত্রী, ওরাও তো দাঁড়ায় যাবে। বিএনপি কি অর্জন করে? 2 বছরে কি কম ব্যাপার যে 2 বছর উনি প্রধানমন্ত্রী থাকুক না আগে 2 টার্ম? তাহলে এটা নিয়ে এত রেশারেশি, এগুলোই তো সংস্কার। এটাই তো সংস্কার। আর সংস্কার কি? যে সংসদীয় নেতা, তারপরে হলো যে প্রধানমন্ত্রী, তারপরে গিয়ে হলো দলের প্রধান একজন থাকতে পারবে না। ঠিক আছে, এখন এটা ডিসেন্ট্রালাইজ করে সমস্যা কি? সংস্কার তো এইটা। এখন এখানে আপনি যদি এই জায়গাটাতে না রাখেন, আপনি এখন চুপ্পুকে দিয়ে রেখে আপনি বোঝাচ্ছেন যে আপনি ইনক্লুসিভ রাজনীতি। তো মানুষকে এটা কোনভাবে নিচ্ছে? অর্থাৎ খলিলুর রহমান আসলো আপনার কোত্থেকে? ইউনূস সাহেবের কোটা থেকে। সুপ্পু আসলো কোত্থেকে? আওয়ামী লীগের কোটা থেকে। তারপরে হলো যে কি ধরেন আপনার ওই যে ইয়া আসলো কোত্থেকে? আমেরিকার কোটা থেকে। তো আপনার চীন কই, পাকিস্তান কই? তাদের তো কোনো কোটা নাই। যার কারণে এখন চীনে গিয়ে আপনার ওই বিরোধী দলের নেতার সাথে গিয়ে তারা ইফতার বিতরণ করতেছে। তারা তো রাজনীতির সাথে মিলিত হয়ে গেছে। আপনি এই জায়গায় সহজ সমীকরণ ফেলছেন কেন? আপনি মনে করতেছেন আপনার সাথে একটা আঞ্চলিক শক্তিকে ভারত আর একটি পরাশক্তিকে যুক্তরাষ্ট্র আছে। তাহলে আপনার এদের সাথেও তো অল্টারনেটিভলি চীন আছে, আবার এই অঞ্চলের পাকিস্তান আছে, তুরস্ক আছে। যেটা সামরিক চুক্তিগুলো তুরস্ক যে মানে জিনিসগুলো যে আমাদের এই গত কয়েক দিনে ঢুকে গেছে, তারা তো ঢুকে গেছে অলরেডি। আপনি অ্যাক্সেস বন্ধ করবেন কিভাবে? পাকিস্তান তো অলরেডি ঢুকে গেছে। আপনি এই 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 জিনিসগুলো আপনি বন্ধ করবেন কিভাবে? চীন তো রাজনৈতিকভাবে ঢুকে গেছে। সকল রাজনৈতিক নেতাকে তারা তাদের দেশ সফর করে তাদের সরকারি দলের সাথে তাদের মতবিনিময় সভার আয়োজন করে দিয়েছে। বিগত কোনো কালেই চীন বাংলাদেশের রাজনীতি নিয়ে এতটা মাথা ঘামায়নি। এখন যারা যতটা অ্যাক্টিভ তারা, তা আপনাকে তো এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে। এখন আমরা যখনই এটাই বলি তখনই কথাটা হলো যে শত্রু হচ্ছি, কিন্তু আমরা তো প্রকৃত বন্ধু হয়ে কথাটা বলতে চাই। কিচ্ছু দরকার নেই আমাদের। আমাদেরকে আমরা এই বলতে পারতেছি, এটাই ভালো। আমার কথাটা হলো আপনার এখন যতটুকু আছে এতটুকু তো আপনার হওয়ার কথা ছিল না। আপনি জুলাইকে অস্বীকার করে আপনি এটা করতে পারবেন না তো। যেমন জনগণ বলতো না যে এরা যখন পদত্যাগ করবে সবাই দেশ ছেড়ে পালাবে, তাদের বিমানের টিকিট করা আছে, আছে না? তো আপনার কি ওরা পালাইছে? আপনি ভোটের ইকুয়েশনটা বুঝেন না কেন? আপনি মির্জা আব্বাস সাহেবের মতো এত ঘাঘু একজন প্রভাবশালী নেতাকে জিততে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ভোটের ব্যবধান এত কম হয় কেন? কেন আপনার মাথায় এটা যাচ্ছে না? কেন তারেক রহমান একজন জাতীয় নেতা, একটা দলের জনপ্রিয় দলের, বাংলাদেশের একমাত্র দলের উনি প্রধান, ওনাকে কেন খালেকে জমা সাহেবের সাথে 5000 ভোটে জিততে হবে? কেন আপনি জিনিসগুলোকে কাউন্টে নিচ্ছেন না? এই ভোটগুলো কোথা থেকে আসছে? এই ভোটগুলোই তো আবার বিদ্রোহ করবে। ওই যে আগামী দিনের কথা যেটা আসতেছে, এই যে এখন জামাত যে কৌশল নিচ্ছে, 11 দল যে কৌশল নিচ্ছে, কি কৌশল নিচ্ছে আপনি জানেন? আমি বলে দিই আপনার অনেক, তারা চাচ্ছেও, আমি বলে দিই যে তারা চাচ্ছে যে বিএনপি এটা পাস না করুক, গণভোট থেকে তারা বেরিয়ে যায়। আমি নিশ্চিত আমি বলে দিলাম ভেতর, তারা এটা মুখে বলবে না, মুখে তো বলবে আমরা চাই, কিন্তু ভেতর থেকে তারা চাচ্ছে যে বিএনপি এগুলো তোয়াক্কা না করুক। তার মানে তাদের জন্য যেন আগামী দিনের রাজনীতিটা তাদের কাছে চলে আসে, নাহলে তারা কালকে থেকে আর কি রাজনীতি করবে? পরশুদিন কি বলবে? মিছিল কি নিয়ে মিছিল করবে, কি নিয়ে মিটিং করবে? আপনি আমাকে বলেন। তাহলে আপনি রাজনৈতিক ভাবে মাঠ গরম করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অস্ত্রটা তো বিএনপি তুলে দিচ্ছে। কিন্তু পলাশ ভাই, এটা কি জেলাসি যে আমরা বিএনপি 15 বছর চেষ্টা করে হাসিনাকে হটাতে পারলাম না, তোমরা এনসিপি আইসাই হাসিনাকে হটিয়ে দিলা, যাও আমরা ক্ষমতা এসে এগুলো করুন না? এটা কি মানে এনসিপির প্রতি জেলাসি থেকেই বিএনপি এগুলো করতেছে? এগুলা জেলাসি যদি করে থাকে তাহলে তো এগুলো হবে একদমই একটা ছেলে মানুষ। হ্যাঁ, কারণ এগুলা দিয়ে তো আর রাজনীতি চলে না। রাজনীতি হলো অনেক উঁচু মার্গের, রাজনীতি হলো রাজার নীতি। যে রাজনীতি করবে, যে রাজনীতি কেউ ধরতে পারবে না।
এই যে আমি এখন আপনাকে একটা রাজনীতির কথা বললাম যে এনসিপিরা চাচ্ছে যে বিএনপি এটা না মানুক মনে 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 মনে। এটার কারণ একটাই যে তাদের রাজনীতি করার জন্য স্পেসটা করা থাকবে, আপনাদের মতো প্ল্যাটফর্ম করা থাকবে, আমরা এসে কথা বলবো, তারা সব জায়গাতে দৃশ্যমান থাকবে, মিডিয়া হাউস গুলোতে মানে দৃশ্যমান থাকবে, সময় মতো সেটা কাজে লাগবে। আর আপনি যদি রাজনীতিটাকে বন্ধ করে দেন এগুলো মেনে, তো রাজনীতি শেষ। এই রাজনীতিটা যে বোঝার, যদি বুঝে সে রাজনীতিবিদ, আর যে বুঝে না সে অপরাজনীতিবিদ, কৌশলের রাজনীতিবিদ। আপনি মনে করেন যে আমির খসরু মাহমুদ সাহেব কেন আপনাকে অর্থ মন্ত্রণালয় দিতে হলো? কারণ আপনাকে আদানির টাকা দিতে হবে, তাই নাকি? আপনি চুজ করা সব জায়গাগুলো দেখেন, আপনি মূল পয়েন্টগুলো দেখেন। আর কিছু শুধু বাংলাদেশে কিছু একটু সক্রিয়তা ছিল ওই কয়েকজন প্রতিমন্ত্রী, জুনায়েদ সাকি, বিপি নূর, এদেরকে প্রতিমন্ত্রী, তাদের মাথার উপর উপদেষ্টাও আছে, তাদের উপর পূর্ণমন্ত্রীও আছে, আর ওরা করতে পারবে কতটুকু, ওদের একটা সান্ত্বনা পুরস্কার ধরাই দিছে, ওরা ওইটা নিয়ে আসে। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি। যেমন এই যে দেখেন, ইরান যুদ্ধে কিন্তু ইরানিরা আমেরিকা ইসরায়েলের কাছে হার মানতেছে না, তারা চরম বিপদ থেকে, তারা কিন্তু হার না মানা জাতি। কিন্তু আমরা বাঙালিরা এমন কেন? মানে আমরা ওই শাবক হয়ে থাকতে চাই, যেটা আপনি বললেন, এই যে ছাত্র দলের সভাপতি গাড়ির পিছে পিছে দৌড়ায়, আরেক পাগল আছে রবিউল আলম নয়ন, সে ওই মাইক দিয়া মানুষজন সরায়, এবং এই যে নুরুল হক নূর, আমরা যাকে দেখতাম যে ভারত বিরোধী রাজনীতি করত, জনগণের রাস্তা অর্জন করেছে, জুনায়েদ সাকি আজীবন বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করব, সে সংস্কার, রাষ্ট্র সংস্কার আন্দোলন মানে রাষ্ট্র সংস্কার ছাড়া এবং গণপরিষদ সদস্য, এটা তো জুনায়েদ সাকির মানে একদম মুখের লফজই ছিল, এটা স্লোগানে ছিল। তো আমার বছরের পর বছর সেই জুনায়েদ সাকি যখন একটা মন্ত্রিত্বের বিনিময়ে আত্মসমর্পণ করে ইনিয়ে মিনিয়ে বলে, আবার নুরুল হক নূর বলে যে জুলাই আন্দোলন আমার কাজে, আমার শেখাইতাই শোনা। তো এই নুরুল হক নূর, এই জুনায়েদ সাকি, এদের কি রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে আপনি বিশ্বাস করেন? কারণ মন্ত্রী হওয়া কিন্তু বড় কথা না, প্রাসঙ্গিক আছে না। আমি আপনার বলি, আমি এটা কেন বলবো, আমি বিদেশ থেকে আসার পর আমার মানে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদ যারা আছেন, তাদের সাথে আমি আমার ব্যক্তিগত আলোচনায় আমার কথা বলার যতটুকু সুযোগ হয়েছে, যেহেতু ব্যক্তিগত আলোচনা আমি তার নাম বলবো না, তো তারা একটা আলোচনায় তারা অনেকে বলতেছিলেন, একাধিক জনই বলেছেন যে বিপি নূর বা জুনায়েদ সাকি, ওদের মানে ববি হাজ্জাদ, এদের এই লেভেলে শেষ, মানে অর্থাৎ আপনার তাদের মাথাটাই একদম ওয়ালা আসে ঠেকে গেছে, তাদের হওয়ার কথা ছিল অতটুকুই শেষ, আর আগামী দিনের জন্য তাদের আর কোনো কিছু নাই, মানে এমপি একটা প্রতিমন্ত্রী ওই জায়গাতে শেষ, পুলিশ, তাদের আগামী দিনে আর নাই। তো সুতরাং এখান থেকে আপনি ধরেই নিতে পারেন, যেটা রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, যে আর তো তাদের কাছে রাজনীতি থাকবে না, তাদের গায়েও তো ওই একই রকম মানে তকমা লেগে যাবে। আচ্ছা পলাশ ভাই, আপনি জুনায়েদ সাকির ব্যাপারটা তো বড়ই মর্মান্তিক। উনি গণপরিষদ মানে সংস্কারের জন্য, সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য তার আগের বক্তব্য আসতে 5-10 বছর 7 বছর আগেরটা আপনি দেখেন না। এখন যদি আসে উনি এই জায়গাতে, যদি বিএনপিকে এই কথা বলার এতটুকু সাহস নেই যে না এটা তো আমার সাথে যায় না, আমার কনটেক্সটের সাথে, আমার রাজনীতির সাথে এটা যায় না, বা এই মন্ত্রিত্ব থাকতে থাকুক, না থাকলে না থাকুক, আমি চলে যাই, আসসালামু আলাইকুম। এই যে ধরেন আপনার মেরুদণ্ড মানে বিকিয়ে দেওয়া, এটা হলো যে তাদের একটা হতাশা থেকে তারা যাওয়া, যে আত্মজীবনে কিছু হইল না, একটা কিছু হওয়া আর কি। পলাশ ভাই, আমি শুনেছি নাকি রাশেদ খান মেনন, হাসানুল হক নাকি এর চেয়েও বড় ক্যারিয়ার ছিল, এর চেয়েও বড় পলিটিশিয়ান ছিল, কিন্তু হাসিনার সঙ্গে মিলে তাদের রাজনৈতিক জীবনটা শেষ হয়ে গেল, এদেরও কিরকম হবে? গেল না, আমি ওটা উদাহরণ দিতে চাইনি ইচ্ছা করে, কারণ আমি আপনাকে ইচ্ছা করে উদাহরণটা দিনে এই কারণে যে এটার কি জানি বলে, মানে ধরেন আপনি যদি আমি হিন্দুদের সাথে এদেরকে মানে মূল্যায়ন করি, তাহলে দেখা যাবে যে অনেকে বলবে, আবার আমাদেরকে এসে গালি দিবে যে তার মানে কি আওয়ামী লীগের মতো কি বিএনপি নাকি? হ্যাঁ, তো বিএনপি তো আর একদিনে আর আওয়ামী লীগের মতো হতে পারবে না। হ্যাঁ, সুতরাং ওই জায়গাটাতে তারা যেটা করছে একই অবস্থা হয়েছে, একই অবস্থা, আপনি যেমনটা বলছেন এটাই সত্য। তো এদের বেলায় একই রকম ঘটনা ঘটবে। তো ওরা যদি, বিএনপি যদি ওরকম অপকর্ম তো করবে না আমরা আশা করি, তাহলে তাদের হয়তো জেল জুলুম হবে না, বা দেশ ছেড়ে পালাইতে হবে না, এবং আমরা আশা এবং বিশ্বাস রাখতে চাই। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার উপর বড় ধরনের একটা অনাস্থার জায়গা তৈরি হয়ে গেছে আর কি জনগণের সাথে, আপাতত এখন পর্যন্ত। আর যদি এক্সট্রিমলি তারা যদি কখনো মানে ফেসিস্ট হয়ে উঠে, এবং তারা যদি তখন
সরকারে থাকে, তখন তো এটা দায় ওই রাশেদ মেননদের মতোই নিতে হবে, সেটাতে কোনো সন্দেহ নেই। আর এখন যেটা হয়েছে সেটা হলো এই যে লেভেলে আছে এই লেভেলে তারা জনগণের আস্থা হারাই ফেলছে। আগামী দিনে তাদের রাজনীতি করাটা এইভাবে থাকলেও সেটা কঠিন হবে। আচ্ছা, জনগণ তাহলে তাদের প্রতি বিশ্বাস করবে না। আরেকটা প্রশ্ন তাহলে আসে, এইটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি নিজে বলেছেন জনগণের বিএনপির প্রতি আস্থা নাই, এটা তো গেল এক। অর্থনীতিও খারাপ, না, বিএনপি আস্থা করে, আমি বলছি যে কি জনগণের আপনার বিএনপির এই উপর যে আস্থা নাই। না না, আমি বলি যে যদি সাকি, নুরুল হক নূর ওদের কথা বলছি, যে তারা তো জনগণ অলরেডি তাদের কাছে একটা মেসেজ চলে গেছে, এখন যে বক্তব্যগুলো দিচ্ছে এটা চলে যায়, যার কারণে তাদের পরবর্তী স্টেজে উঠা রাজনীতির মানে রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, তাদের রাজনৈতিক জীবনের মৃত্যু এই জায়গায় এই পর্যন্ত বলতেছি। কিন্তু যদি ফ্যাসিস্ট হয় তাহলে ইনুমেনোর মতোই তাদেরকে ওই যে ফাঁসির আসামি, রায়, যুদ্ধ, জেল জুলুম এগুলো। তাহলে প্রশ্ন একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে যে বিএনপির প্রতি জনগণের রাস্তা কিরকম আছে? অর্থনীতিও খারাপ, এই ফ্যামিলি কার্ডের জন্য বিশ্ব ব্যাংকের কাছে লোন চেয়েছে। আপনি জানেন কিনা জানি না পলাশ চৌধুরী, এই গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা, মানে শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য 2,500 কোটি টাকা গার্মেন্টস মালিকদেরকে দিয়েছে, যারা আপনি জানেন যে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের মাধ্যমে টাকা পাচার করে, তাদেরকে 2,500 কোটি টাকা দিছে শুধু তাদের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। আমার কাছে কোনো যুক্তি নাই, মানে সবকিছু শেখ হাসিনার মতো চলতেছে। তো এই মুহূর্তে শেষ প্রশ্ন এটাই, মানে সরকারের স্থায়িত্ব বা সরকারের আয়ু কতদিন বলে আপনি মনে করেন? না, এটা এখনো বলার এরকম কোনো সুযোগ আসে নাই। হ্যাঁ, তবে মানে আপনার দিনের তাপমাত্রা দেখে, মানে মানুষ যেরকম সেই সূর্য দেখে যেভাবে মানুষ পরিমাপ করে, নির্ণয় করে, হ্যাঁ, সে পর্যন্ত আমরা এখনো মূল্যায়ন করে এই মন্তব্য এই মুহূর্তে এই টেবিলে আমরা দুইজনে বসে মানে করার মতো 1 মাসের 5 মাথায় আমার মনে হয় না এটা আমাদের ঠিক হবে। আমাদের আরো কিছু দেখার বাকি আছে, আমরা এই জিনিসগুলো আর একটু দেখতে চাই। তাহলে তবে যেটা বলছেন আপনি, যদি হাসিনার স্টাইল হয়, যেটা হচ্ছেও, হ্যাঁ, সেই মাফিয়াতন্ত্র, সেই আপনার ব্যবসায়ী ধনিক শ্রেণীকে আপনাকে প্রণোদনা দিয়ে উঠাই নিয়ে আসা, দেশে তো উৎপাদন বলতে কিছু নেই। আপনি ফ্যামিলি কার্ড, তারপর আপনার কৃষক কার্ড, এগুলো একটা দলের তাদের দলীয় দৃষ্টিভঙ্গির কর্মকাণ্ড, যেটা ইনফ্যাক্ট অবশ্যই রাষ্ট্রের জনগণের উপরে পড়বে। কিন্তু এটাতে এখনো শিশু, আপনি কত হাজার মাত্র কার্ড বিতরণ করেছেন, কার্ড দেয়া বড় কথা নয়। 37,000। হ্যাঁ, 37,000, আমি 30 বলতেছি, আর 37,000, তো 37,000 আপনি দিলেন, আর কত কোটি এখন রয়ে গেছে। আপনি কার্ড দিতে তো ছাপাইতে কয় টাকা লাগে, কিন্তু আপনি এটাকে কন্টিনিউ কতদিন করতে পারবেন, কতটুকু এটা স্টেবল হবে, কতটুকু এটা সাস্টেনেবল আপনি করতে পারবেন, এটাও আপনাকে মাথায় রেখে আমি মনে করি সরকার এটা বিবেচনা করে, না হলে তারা 37,000 করবে কেন নয় 37 লাখ। এটা তো কার্ড, এটা ছাপাইতে তার বহু সময় লাগে। তাহলে আপনি কি এটা প্রতীকী অর্থে করছেন, প্রতীকী ভাবে করছেন, নাকি আসলে মিন করছেন? সেটাও আমাদেরকে, এই যে 10 টাকা কেজি চাউল, প্রথম মানুষ তো 6 মাস 1 বছর পেয়েছিল, 7 মাস হাসিনার আমলে, সেই 10 টাকার চাউল। এখন কি এটা সেই 10 টাকার চাউলের মতো হয়ে যায় কিনা, সেটাও তো আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। তো আমরা যেটা চাই যে সরকার চালানোর যে দায়িত্বটা যে সময় নিয়েছে বিএনপি অবশ্যই এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জিং সময়। কারণ যখন ইরানের সাথে যুদ্ধটা চলছিল, আপনি এই যে তেল, ইরানের এই সংকট বাংলাদেশকে প্রচুর ভোগাবে। দেখেন 1 সপ্তাহ, দেখেন 15 দিন, ধরেন যুদ্ধ থেমেই গেল আর কি, তারপরও ভুগবে, মানে যুদ্ধ থেমে গেলেও ভুগবে। কারণ যেসব জায়গাগুলো, তেলের জায়গাগুলো, সোর্সিং গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলো তারা আগে ঠিক করবে, মেরামত করবে, তাদের অর্থনীতিকে আগে রিসাবল করবে, তারপর তারা বাইরে দিবে। এই যে একটা খবর বের হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে বা অনুমতি নিয়ে রাশিয়ার কাছে তেল চাইলো, এই জিনিসগুলো তো ভালো বার্তা যাচ্ছে না মানুষের কাছে। আমি বুঝাতে চাচ্ছি এটাই আর কি, যে মানে রাজনীতিটা রাজনীতির মতো হচ্ছে না আর কি। একটা আপনি যেটা বললেন আর কি, যে আমরা কেন জানি সবসময় গোলামের জাত, গোলামে থাকতে চাই। ইরানকে দেখেন, ইরানকে দেখেন 40 বছর নিষেধাজ্ঞা। হ্যাঁ, আমরা যে একটা শক্তভাবে দাঁড়াই বলবো যে ঠিক আছে, তোমার যা খুশি তা করো। এই যে ইরানের কথা আপনি বারবার বলেন, ইরানের এত নিষেধাজ্ঞার পরেও তাদের দেশপ্রেমটা দেখেন, মহিলারা যুদ্ধ করছেন, তারা তাদের চুড়ি, স্বর্ণ, গোল্ড সব দিয়ে দিচ্ছেন এসে। এটাই তো ভাই দেশাত্মবোধ। আপনি আরেকটা দোষের তেলামতি করবেন, আরেক দোষ থেকে আপনি ডোনেশন আনবেন, সেটা দিয়ে কিছু কাজ করবেন, কিছু ভোগ করবেন,
কিছু নেতারা লুট করবে, কিছু বিদেশে পাঠাবেন, এটা দিয়ে তো একটা রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে কমিটমেন্ট দিয়ে, আপনার বোল্ডনেস কতটুকু সেটা দিয়ে। এখন আমাদের যদি বোল্ডনেস না থাকে, এটা চলে, এটা আমাদের চলেছে সেই আমরা জিয়াউর রহমান সাহেবের সাথে দেখেছি, তারপরে আমরা খালেদা জিয়ার সময়কালে দেখেছি, সেখানে ছিল বোল্ড স্পিরিট, ছিল কমিটেড, ছিল রাজনীতি, মানুষও সেখানে কন্ট্রিবিউট করেছে। এই যে ইরানের কথা আপনি বারবার আনেন, ইরানের সাথে আমাদের এই পার্থক্য এটা। আর আমরা সবসময় গোলামের পছন্দ করছি। আপনারা দেখেন যে রাজা আসে রাজা যায়, প্রজা প্রজায় থাকি যায়, কিন্তু এটাও আপনার চ্যানেল আমি দেখেছি, আপনি আমার এই কথাটাকে ইয়ে করছেন। কিন্তু প্রজার প্রশ্ন যে আমার সোনার হরিণটা কত দূর, রাজা তো রাজার কথাই বলে, রাজা বলে যে কি ওই একই কথা, রাজার মুখে একই সুর, ও মুখে শেষ করে গেছে, আমি কি করব, আমাকে সময় দেন। এখন ইউনূস সাহেব আসি, হাসিনা খেয়ে গেল 15 বছর, ইউনূস সাহেব নিয়ে গেল 1.5 বছর, এখন ওনারা বলবে যে কি আমরা তো মাত্র আসছি, আমরা কি করব। কিন্তু জনগণের কি পেট কি সেটা সইবে? আপনি আমাকে বলেন। আপনি তো এসির ভিতরে থাকবেন, যেদিন আপনি ক্ষমতা গ্রহণ করেছেন সেদিনে তো আপনাদের চেহারার চাকচিক্য চলে এসেছে। তাহলে আপনি যদি আরো 1 বছর থাকে, 2 বছর অপেক্ষা করেন, আপনার কিচ্ছু যাবে আসবে না। কিন্তু মানুষ না খেয়ে কিভাবে থাকবে? আপনার দলের নেতা কর্মীরা এদিকে সেদিকে একটা কিছু করে তারা এখন ভালো থাকবে, কিন্তু একটা সাধারণ জনগণ কেমন থাকবে? আপনি কি সেটা ভেবেছেন? জি, এই 1 মাস সরকার পার করলো, এখন এই সোনার হরিণ আর কতটুকু দূরে? এই 1 মাসে কি জনগণের যতটুকু হতাশ হওয়ার কথা, তার চেয়ে জনগণ বেশি হতাশ কিনা সংক্ষেপে যদি বলেন, শেষ করে ফেলবার বাড়াবো না অনুষ্ঠান। না, মানে ওই প্রজার সোনার হরিণটা আসলে আর পেতে কতদিন বাকি? না, সেটা আপনাদের পাখি কিনা পাবে কিনা সেটা নিয়েই তো এখন প্রশ্ন, ওটা নিয়ে আমার আশঙ্কা। কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর আপনার যেভাবে আপনার গতি প্রকৃতি দেখা যাচ্ছে, এতে তো বোঝা যাচ্ছে না যে আপনি সোনার হরিণটা পাবেন। আর কত দূর এটা তো আর নাই, এটা নিরুদ্দেশে, মানে নিরুদ্দেশ হওয়ার পথে এটা। আর আপনি ওটা তো পাওয়ার কারণে ওই যে মানুষের যে আকাঙ্ক্ষাটা, আপনি একই কথাটা কতবার হবে আপনি বলেন, মানুষ শুনতে শুনতে তো ত্যক্ত বিরক্ত। এই যে এখন আপনার এই যে হান্নান মাসুদের কথা বলেন, আপনি এই যে আজকে একটা হাসনাত আব্দুল্লাহ বলেন, এদের এজ কত? 27 বছর 28 বছর তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে। এখন তারা যে পার্লামেন্ট মেম্বার হলেন, তারা যে ধারার রাজনীতিটা নিয়ে আসছে, মানুষ তো এটাকে নিচ্ছে। ওই যে আপনার খেজুরের হিসাব, ওই যে টাকার হিসাব, হ্যাঁ, এই যে আপনি কি এই যে যা পরিবর্তন যায়, তো মানুষ তো এখন চিন্তা করতেছে তাদের জেনারেশন বা আমরা যারা আছি, তারা তো আমরা তো এটাকে পুলকিত, সবাই জনগণ তো পুলকিত, ফাইন তো, আরে ওরা তো স্বচ্ছ আছে, ওরা তো এই কথা বলতেছে, ওরা তো সেই কথা বলতেছে। আপনি আসিফ মাহমুদ সজীবের কথা বললো না যে 1000 কোটি টাকা দুর্নীতি গেছে, ভালো কথা, আপনি তো ও তো ব্যাংক হিসাব দিয়ে দিছে। এখন আপনি বলেন কেউ কি কারো টাকা নিজের কাছে রাখে নাকি? রাখে না। তাহলে আপনি তো সরকারে, আপনি তদন্ত করে বলি দেন যে না, সে যেটা দিছে, তার বোর হিসাব যেটা দিছে, বাপের অ্যাকাউন্ট যেটা দিছে, এগুলো ভুয়া, এটার বাইরে আমরা এটা পাইছি। তো খামাখা এখন আওয়ামী লীগের সুরে আওয়ামী লীগের তারা কেন, এনসিপি ছেলেরা কেন শত্রু? কারণ তারা মনে করে বিএনপি তাদেরকে তাড়াইতে পারেনি, জামাত তাদেরকে তাড়াইতে পারেনি, তাদেরকে তাড়াইছে এনসিপি। এই কারণে তারা দেখবেন যে কি এদের বিরুদ্ধে কথা বলে। এই দেখবেন আনিস আলমগীররা, মাসুদ কামালরা, মানে সবসময় শুধু এনসিপি টার্গেট, ওই এনসিপি। হ্যাঁ, টার্গেট হলো এনসিপি। এনসিপি, আমি একটা কথা একটাকে আমি বলি, 1 মিনিট সময় দেন আমাকে। আমি এখানে বলি, এনসিপি তো বিকল্প কোনো অপশন ছিল না জামাতের সাথে যাওয়া ছাড়া। এই যে যারা টকশোতে এই কথাটা উঠায় না, তাদের জীবনের নিরাপত্তা, এখনই আপনি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জুলাই সনদ নিয়ে এত কথা উঠতেছে। এবার যদি তারা একা থাকতো, আপনি একা করে দিতেন, এটা তো কৌশল। তাদেরকে পাম দিয়ে ফুসলিয়ে, আরে তারা একা নির্বাচন করতো, জামাতের সাথে কেন গেছে, 11 দলের সাথে কেন গেছে, তারা বহু সিট পাইতো, বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে ভরাই ফেলতো। আরে এগুলাতে তো কাছাকাছি থেকে, অনেক সান্নিধ্য থেকে আমি কাজ করেছি, অনেক ক্লোজলি কাজ করার আমার সুযোগ হয়েছে। সুতরাং যদি এই সুযোগের ভিতরে আমরা জানি যে এনসিপি ওইখানে গেলে, এনসিপি যে কোনো একটা, এনসিপি প্রথম একটা, বিএনপির প্রথম ব্যর্থতাই তো হলো এটা। বিএনপি কেন এনসিপি কে ধারণ করতে পারে নাই বলেন আপনি আমাকে। তাহলে বিএনপি এনসিপি কে ধারণ করতে পারে নাই, যেমন ফর এক্সাম্পল বিএনপি যদি এনসিপি কে ধারণ করতো, তাহলে ঢাকা 8 আসন নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে চাইতো, তাহলে মির্জা আব্বাস কে বাদ দিতে হইতো। তো বিএনপির এরকম অনেক নেতার সাথে মিলবে না, বিধায় তারাও
বিএনপি নীতি নির্ধারককে এনসিপির সাথে জোট করতে দেয় নাই। তাহলে এনসিপি তো আর আওয়ামী লীগকে হটাই আওয়ামী লীগের সাথে যাবে না, এক। তাহলে বিএনপির সাথে তারা যাওয়ার চেষ্টা করছে, বিএনপি তাদেরকে অ্যাকোমোডেট করার, ধারণ করার তাদের সুযোগ, মানে তাদের সে মানসিকতা ছিল না। তারপরে তো তাদেরকে বাস্তবে একটা বড় গাছে ছায়ার নিচ্ছে, তাহলে তার কাছে অল্টারনেটিভ ছিল কি আর? জামাত। কিন্তু তারা তো প্রথম থেকে জামাতের সাথে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না, তাহলে তাদেরকে জামাতের সাথে যেতে ঠেলে দেওয়া হয়েছে। এখন এতে লাভ কি হয়েছে? তাদেরকে একটা রাজনৈতিক বয়ান তৈরি করা যাবে, ওরা রাজাকারের নাতিপুতি, জামাতের নাতিপুতি, এখন ওদেরকে এই ট্যাগ দিলে দেন, এখন তাদের আবার বয়ান তৈরি করে। এখন নাহিদে ডাক দেখ শহীদ মিনারে, লোক আসবে? আসবে না, বলে না এসব কথা, আসবে না তো, আমিও বললাম। আর নাহিদ এত পাগল না, এবার আবার যখন এই ধরনের আন্দোলন ডাক আসবে, দেখেন আপনি আবার কারা তৈরি হইতেছে, সেটা এখনো তারা চোখে দেখতেছে না। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, কিন্তু আর একটা, হ্যাঁ, তারা আরেকটা তৈরি করতেছে। তারা জানে যে আমাদেরকে রাজাকারের ওই নাতিপুতি বলি হাসিনার মতো আমাদের উপরে কোণঠাসা করবে, হ্যাঁ, সুতরাং আমাদেরকে আরেকটা লেয়ার তৈরি করতে হবে। তারা আরো 2টা লেয়ার তৈরি করার কাজেই আছে। জুলাই ওরাই তখন আবার তারা যারা জামাতের সাথেও নাই, বিএনপির সাথেও নাই, আওয়ামী লীগের সাথেও নাই, তারা দেখবেন যে তখন আবার শহীদ মিনারে একই ধরনের ডাক আসতেছে, বা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একই ডাক আসতেছে। তো ওরা রাজনীতি বুঝে গেছে, শিখে গেছে, আরো করতে করতে আরো শিখবে। আর তাদের সাথে যদি ভালো লোকজন, পরামর্শদাতারা থাকে, তারা তাদেরকে বুঝাবে যে তোমরা যেহেতু এখন একটা পক্ষ হয়ে গেছো, তোমাদের টাকা এখন মানুষ আসবে না। তো সুতরাং তারাও সেটার জন্য প্রস্তুতি তাদের আছে। এটা দিয়ে তারা, আর এই যে আনিস আলমগীররা, ওরা কি বলতে চায় আপনি বুঝেন? এই যে তারেক রহমান সাহেবের প্রশংসা করার মানে কি আপনি বুঝেন না? যে আপনার শত্রু হঠাৎ করে উঠে আপনার এখন আপনাকে আদর করে কেন? তার মানে আপনাকে আদর করলে আমি আমার প্রেমিকাকে পাবো, তা আমি আওয়ামী লীগকে পাবো। কারণ আমি তো আওয়ামী লীগের কথা তো মুখে বলতে পারতেছি না, তাহলে যার মাধ্যমে আমার পাওয়ার সম্ভাবনা বেশি, আমি তারা একটু তেল লাগি। কিন্তু আমি তো এটা নিঃস্বার্থভাবে লাগাচ্ছি না। নিঃস্বার্থভাবে লাগাইলে আমি বিএনপি প্রথম থেকে করতাম। তাহলে 1996 সালে আমি বলি, ওই যখন আমি আমার পত্রিকা করি, পত্রিকা সাংবাদিকতা করি, তখন আমার আর্টিকেল গুলো বাইর করে দেখুক না। আমি তখন তখন আমার একটা পত্রিকা বেরোতো, আজকের উপমা লিখতাম, সেখানে আমার স্লোগান ছিল তবু মাথা নোয়াবার নয়। সেটা বাইর হওয়ার 30 বছর পরে প্রথম আলো লেখে স্লোগান এটা দেয়, তবু মাথা নোয়াবার নয়। তাহলে এটা আমি আরো 30 বছর আগে দিয়ে রাখছি। আমি খালেদা জিয়াকে দিয়ে একটা কভার স্টোরি করছিলাম, লেখছি আয়রন লেডি খালেদা জিয়া। ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছে, মৃত ব্যক্তি নিয়ে কেউ গীবত করে না, মিথ্যা বলে না। উনি আমাকে বলে যে পলাশ একটা চমৎকার হেডলাইন দিছ, আজকে মরে গেছে, বেহেশতে নসিব করুক। তো ওনারা দেখো, আমরা শুরু থেকে যেভাবে ছিলাম প্রশংসায়, বা তাদের ভালো দিকগুলো মন্দ দিকগুলো ওইভাবে আছি। আমরা আনিস আলমগীরদের মতো আওয়ামী লীগকে মানে পুনর্বাসিত করার জন্য এখন বিএনপির কাঁধে উঠে বিএনপিকে তোয়াজ করা, বিএনপি যদি এটা না বুঝে, এটা হচ্ছে ব্যথার আর কষ্টের কিছু নেই। এটাতে আমরা ব্যতীত হই, বিএনপি তৃণমূলে যারা আছে, যারা নিঃস্বার্থভাবে দান খেতে ঘুমাইছে, তারাও কষ্ট পায়। তারা কিন্তু চেইন অফ কমান্ড ভেঙে ফেলবে, তারা চেইন অফ কমান্ড শুনবে না। যতই বলো আওয়ামী লীগকে তোমরা আদর করিও, দেখে শুনে রাখিও, একটাও রাখবে, দেখবেন মারামারি কাটাকাটি তাদের চলবেই। আর 6 মাস যাক, দেখেন তারা কি মারামারিটা হয়। কারণ দুইটাই তো আপনার একই মুদ্রার এপিটার ওপিট, চেঞ্জ নাই। তখন তাদের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব লাগবে। যারা বিএনপিকে পাহাড়দার ঠিকাদার বানাইছে যে তুমি আমার ব্যবসাটা দেখো, তারা এসে আবার তাদের ব্যবসাটা ফেরত চাইবে। তখনই তো স্বার্থের সংঘাত তৈরি হবে। একটা রাষ্ট্র, একটা গোষ্ঠী স্বার্থের উপর তৈরি হয় না। রাষ্ট্র তৈরি হয় রাষ্ট্রের নিজস্ব একটা স্বকীয়তা এবং স্বতন্ত্র দিয়ে, ব্যক্তির স্বার্থ দিয়ে না, বা গোষ্ঠীর স্বার্থ দিয়ে না। গোষ্ঠী আর জনগণ এক নয়। গোষ্ঠী একটা গোষ্ঠী, জনগণ মানে সমগ্র। জনগণের আকাঙ্ক্ষা আর গোষ্ঠীর আকাঙ্ক্ষা এক নয়। সুতরাং একটা গোষ্ঠীর স্বার্থের উপরে নির্ভর করে একটা শক্তিশালী রাষ্ট্র তার কাঠামো তৈরি করতে পারে না। একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে হলে তার একটা স্বতন্ত্র, সাহসী, তার একটা নৈতিক একটা অবস্থান লাগবে রাষ্ট্রের। আর রাষ্ট্র যারা পরিচালনা ড্রাইভিং সিটে থাকবে তাদের। এই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত আমরা আলাদা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কপাল থেকে দুঃখ যাবে না। আমরা রাজনীতির জিনিসটাই বুঝবো না, রাষ্ট্রটাই বুঝবো না, কাঠামোটাও বুঝবো না। আমরা ওই পুরনো ধারার গোলামী রাজনীতিটাই মাথার ভিতরে কাজ খাবে। আপনি চিন্তা করেন, একটা দলের নেতা
সে নেতা হওয়ার স্বপ্ন দেখতে পারে না, সে এমপি হওয়ার স্বপ্ন দেখে না কেন? সে কখন এমপি তার মাথায় হাত বুলাইলো সেটা ছবি একটা পাঠাবে, সে কত করে এমপি পাস উল সে একটা পোস্ট করবে, এটা কোনো কথা? তাহলে মজ্জাগত ভাবে আমার মনে হয় যে আমরা কোনো না কোনো ভাবে একটা গোলামের জাত হয়ে আছি। আপনি নেতাকে সম্মান করবেন, কিন্তু আপনি নেতার কাছে বিকিয়ে দিবেন না। আমি বুঝাতে চাচ্ছি এটা। এখন কেউ বলবে যে তাই বলে কি আমরা আমার সিনিয়র নেতাকে সালাম দিব না? দিবা। সালাম দেওয়া এক জিনিস, সম্মান করা এক জিনিস, আর নিজের স্বতন্ত্র এবং স্বকীয়তা বজায় রাখা হলো আরেক জিনিস। তোষামোদি করা হয়েছে আরেক জিনিস। এই তোষামোদি জিনিসটা বড় খারাপ। তাহলে আমরা শেষ কথায় আসি, যে কথা দিয়ে শেষই করি, যে আমি একটা কথা বলি, কোন গোষ্ঠী তার একক স্বার্থ দিয়ে একটি রাষ্ট্র গঠন পুনর্গঠন কোনটাই করতে পারবে না। আপনার গোষ্ঠী থেকে বেরিয়ে আসতে হবে জনগণের কাছে, জন আকাঙ্ক্ষার কাছে। জন আকাঙ্ক্ষার যে মৌলিক চাহিদা, সেটা রাষ্ট্র তৈরি করে। আর সেই রাষ্ট্রকে হইতে হয় তার নৈতিকভাবে অনেক শক্তিশালী, নৈতিকভাবে, তার কাঠামোগতভাবে। তাহলেই রাষ্ট্র রাষ্ট্র হিসাবে তৈরি হবে। স্বাধীনতাকে স্বাধীনতা হিসাবেই আমরা দেখতে পাবো। নাহলে ৭১ বলি ২৪ বলি, যাহা এক বলে যাহা এটা তাহা সেটা, একই কাহিনী। আমি মুখে মুখে স্বাধীন বলবো, মুখে মুখে স্বাধীনতা ভোগের জন্য ২৪-এর লড়াই বলবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার গোলামের চিন্তা মাথা থেকে না যাবে, আমার মস্তিষ্ক থেকে না সরবে, যতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে তৈরি করতে পারবো না, রাষ্ট্রকে গোষ্ঠীর হাতে তুলে দিব, জনগণের হাতে না দিয়ে, তখন কিন্তু রাষ্ট্র, গোষ্ঠী মানে বা ডিপ স্টেট যাই হোক না কেন, ডিপ স্টেট যাই হোক, তখন কিন্তু আপনার এটা ওই একটা অংশ বিশেষ থাকবে, জনগণের জনপ্রিয়তা আপনি হারাইতেই থাকবেন। কারণ দিন শেষে আপনাকে এ রাষ্ট্র জনগণের, প্রতিটা ইঞ্চি মাটি হকদার এই দেশের জনগণ। প্রতিটা মানুষের প্রতি আপনাকে ইনসাফ করতে হবে, কোনো গোষ্ঠীর প্রতি না, কোনো ডিপ স্টেটের প্রতি না। আপনার আনুগত্য থাকবে আল্লাহর প্রতি। আর আমরা যদি দেশীয় ভাষা সোপারলি বলি, দুনিয়াবি বলি, যে দুনিয়াবিও আল্লাহ, এই আসমান এবং জমিন দুইটাই রাজত্ব ওনার। কিন্তু তারপরেও তো কথা থাকে, উনি নেতা নির্বাচন করে দেন। তো উনি যাদের মধ্যে আল্লাহ তাআলা নেতা নির্বাচন করে দেন, তারা হলো কারা? জনগণ। তারা কোনো ডিপ স্টেট নয়, তারা জনগণ। তাহলে আপনি জনগণের উপর যতক্ষণ ভর করবেন, ততক্ষণই আপনার রাষ্ট্র দাঁড়াবে। যতক্ষণ গোষ্ঠীর উপর দাঁড়াবেন, তখন রাষ্ট্র দাঁড়াবেন। সেটাকে রাষ্ট্র বলা যায়। তাহলে আমার মাইন্ডসেট থেকে ওই জিনিসটা দূর করতে হবে, যে না, আমি গোলামি থেকে মুক্ত, আমি গোলামি চাই না। এবার আপনার শ্রেণী বিভেদ থেকে শুরু করি, সংসার পরিবার থেকে শুরু করে রাজার একদম শীর্ষ পর্যায় পর্যন্ত আপনার গোলামি থেকে বেরিয়ে যেতে হবে। আপনার ওই চিন্তা থেকে বেরিয়ে যেতে হবে যে আমি রাষ্ট্রটাকে গণতান্ত্রিক ভাবে বলছি, কিন্তু আমি কি প্রকারান্তর আমি রাজতন্ত্র কায়েম করছি? খেয়াল করেন, আমি মুখে বলতেছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্র, কিন্তু আমার কার্যকলাপটা যদি রাজতন্ত্রের মতো হয়, তাহলে রাষ্ট্র দাঁড়াবে কিভাবে? আপনাকে আমি শেষ প্রশ্ন আপনার দর্শকের কাছে এটাই ছুড়ে দিলাম, যে দর্শক এটা চিন্তা করুক যে আমি কি বোঝাতে চাইলাম। আমার কথাগুলো কঠিন হলে আমি ক্ষমা চাই, আমি ভুল হলে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার কথাগুলো কঠিন হলো কিনা, যে রাষ্ট্র এবং একটু কঠিন হয়েছে বটে, ভুল হয়নি, একাডেমিক ডিসকাশন হয়ে গেছে একটু হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে সুযোগ পাইছি বা আপনার সাথে অনেকদিন পরে কথা বললাম, এই হাতে কথাটা আসলো। কিন্তু আমি এই জায়গাতেই বলছি যে আপনি কি যতক্ষণ পর্যন্ত আপনি তালগোল পাকাবেন, অর্থাৎ আপনার মস্তিষ্কে এক জিনিস, আপনার অ্যাক্টিভিটিজ আরেক জিনিস, মানে আপনার কলমে আরেক জিনিস। মস্তিষ্কে আপনার ধরেন রাজতন্ত্র, আপনার মানে কিছু মানে দৃশ্যপরের অভিনয়গুলো হলো আপনার ইয়েতন্ত্র, গণতন্ত্রের কথা আসে, বয়ানগুলো। তাহলে বয়ান আর মস্তিষ্কের ভিতরে যা বসবাস করছে, দুইটা এক জায়গায় যাচ্ছে না। আর দুইটার সাথে একটা সমস্যা যখন হবে, রাজতন্ত্র এবং মানে আপনার গণতন্ত্র দুইটা রিভার্স, এই দুইটাকে যখন আপনি এক জায়গায় আনবেন,